আচ্ছা ডেরিভেটিভ বলছে কি ডেরিভেটিভ ইজ এ পিস অফ লিগ্যাল পেপার দুইটা ডেফিনিশন আছে ডেরিভেটিভ হলো কি যে একটা লিগ্যাল পেপার তার ডেফিনিশন হলো ডেরিভেটিভ is a piece of legal paper piece of legal paper derivative ki derivative হলো একটা piece of legal paper derivative ki derivative is a piece of legal paper আচ্ছা দেখেন এটা একটা ডেফিনিশন যে তারপরে আমরা বুঝতেছি যে এটা কিছুই না জাস্ট এটা কি পেপার কাগজ তাই না আচ্ছা এরপরে দেখেন এখানে আরেকটা ডেফিনিশন দিয়েছে বলছে ডেরিভেটিভ ইজ এ সিকিউরিটি ডেরিভেটিভ হলো কি একটা সিকিউরিটি বা একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ডেরিভেটিভ কি কোন একটা সিকিউরিটি বা কোন একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট that derives its value from the value or return of another asset or security যার ভ্যালুটা ডিরাইভ হচ্ছে কি from another asset or another security আমরা তো মনে অলরেডি জানি যে ডেরিভেটিভের एग्जांपल কি যেমন ফরওয়ার্ড ফিউচার অপশন এগুলোকে বলা হয় ডেরিভেটিভ তাই না এগুলো তো আমরা মোটামুটি নাম জানি যে ফরওয়ার্ড ফিউচার অপশন so derivative is security that derives its value from the value or return of another asset or security যেমন আমি যদি বলি অপশন হলো কি একটা ডেরিভেটিভ যদি আমি একটা एग्जांपल দিই যে অপশন হলো কি একটা ডেরিভেটিভ মার্কেটে শেয়ার অপশন ইস্যু করা হয়েছে শেয়ার অপশন তার মানে শেয়ারটা কি সিকিউরিটি না তার মানে সিকিউরিটির উপর বেস করে কি করা হয়েছে একটা অপশন ইস্যু করা হয়েছে এখন এই অপশনটা তো মার্কেটে ট্রেড হচ্ছে সে ফর एग्जांपल অপশনটা 10 টাকা করে ট্রেড হচ্ছে ঠিক আছে এখন এই শেয়ার অপশনটা কি যে শেয়ার অপশন ইজ এ ডেরিভেটিভ এখন এটা বলছে কি এটার ভ্যালুটা ডিপেন্ড করবে কি অ্যাসেট অথবা সিকিউরিটির উপরে তার মানে শেয়ার অপশনের ভ্যালুটা ডিপেন্ডস অন কি ডিপেন্ডস অন শেয়ার অপশনের ভ্যালুটা ডিপেন্ড করবে কি শেয়ারের উপরে তাই না ডিপেন্ডস অন শেয়ার আচ্ছা এটা বলতে বোঝাচ্ছে কি যে শেয়ারের ভ্যালু যদি বাড়ে না ইফ শেয়ার প্রাইস ইনক্রিজ দেন অপশন প্রাইস উইল ইনক্রিজ অর্থাৎ শেয়ারের প্রাইস যদি বাড়ে increases যদি শেয়ারের প্রাইস বাড়ে দেন অপশন প্রাইস উইল বি ইনক্রিজ অপশন প্রাইসও কি হবে অপশন প্রাইসও বাড়বে উইল বি ইনক্রিজ অপশন প্রাইসও কি হবে বাড়বে আর যদি শেয়ার প্রাইস ফল করে তার মানে কি অপশনের প্রাইসও কি করবে ফল করবে আচ্ছা এটা কি হারে বাড়বে দেখেন এটা তো ক্লিয়ার যে শেয়ার অপশন একটা ডেরিভেটিভ ঠিক আছে তো কি বলছে এই ডেরিভেটিভ এর সিকিউরিটি আমি আগে ডেফিনিশনটা বললাম এই ডেরিভেটিভ ইজ এ পিস অফ লিগ্যাল পেপার আর এখানে ডেফিনিশনটা কি বলতেছে ডেরিভেটিভ হলো সিকিউরিটি দ্যাট ডিরাইভস ইজ ভ্যালু যেটা ভ্যালুটা ডিরাইভ হচ্ছে from the value or return of another asset or security আচ্ছা মার্কেটে ধরেন সে ফর एग्जांपल আমি একটা শেয়ার অপশন পারচেজ করছি 10 টাকা এখন যে শেয়ারের উপরে বেস করে শেয়ার অপশনটা ইস্যু করা হয়েছে ওই শেয়ারের মার্কেট প্রাইস ধরেন যে 10% বেড়ে গেছে ওই শেয়ারের মার্কেট প্রাইস কি হয়েছে 10% বেড়ে গেছে মার্কেট প্রাইস ইনক্রিজ 10% সেক্ষেত্রে কি ডেরিভেটিভেরও ভ্যালু বাড়বে মানে অপশনেরও ভ্যালু বাড়বে তার মানে যদি পজিটিভ কোরিলেশন হয় নরমালি কি যে ধরেন আমার আন্ডারলাইং এর অ্যাসেটের ভ্যালু যে পরিমাণ বাড়ে না পার্সেন্টেজ আকারে ডেরিভেটিভের ভ্যালু কি ঠিক সেম আকারে বাড়ে অর্থাৎ শেয়ারের প্রাইস যদি 10% বাড়ে সেক্ষেত্রে কি হবে ডেরিভেটিভের প্রাইসও কি বাড়বে 10% বাড়বে দেখেন আমি শেয়ার অপশন কিনছি কত দিয়ে 10 টাকা এখন শেয়ার অপশনের প্রাইস বেড়ে কত হবে তাহলে 11 টাকা আচ্ছা তাহলে শেয়ার অপশনের প্রাইস বেড়ে কত হবে 11 টাকা আচ্ছা ক্লিয়ার কি নাই বলতো ডেরিভেটিভের ডেফিনিশনটা তো ক্লিয়ার এখন ডেরিভেটিভ গুলো ট্রেডেড হচ্ছে কোথায় এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে তার মানে
পরের ইস্যুটা হলো কি মার্কেট অফ ডেরিভেটিভ বা ডেরিভেটিভ মার্কেট, মার্কেট অফ ডেরিভেটিভ বা ডেরিভেটিভ মার্কেট। আপনাদের কি কার্টুন ছিল? কার্টুন চলে গেছে, কার্টুন ছিল। আমি লাইকটা দিই। আমি তো বুঝতেছিলাম না যে কার্টুন কোথা থেকে আসলো, এখন আর সে না সে ঠিক করলো। আচ্ছা সে ঠিক করছে না, কার্টুন ছিল করে না, সে তো এই বিষয়ে এক্সপার্ট, কোনখানে কি করলে কি হবে আমারও শিখায়, এখানে যাও ওখানে যাও ওখানে যাও, এই পাসওয়ার্ড দাও না বাচ্চারাই দেখি ভালো, বাচ্চারাই এক্সপার্ট বেশি দেখি, হ্যাঁ ওরাই দেখি বেশি এক্সপার্ট। আচ্ছা তাহলে ডেরিভেটিভ ডেফিনিশন তো ক্লিয়ার তাই না? জি। ডেরিভেটিভ ফার্স্ট টাইম বলছি ডেরিভেটিভ ইজ এ পিস অফ লিগ্যাল পেপার। এরপরে বললাম ডেরিভেটিভ ইজ সিকিউরিটি যার ভ্যালুটা ডিরাইভ করতেছে কি ফ্রম অ্যানাদার অ্যাসেট অর অ্যানাদার সিকিউরিটি। আচ্ছা এখানে অনেক সময় আন্ডারলাইন ওয়ার্ডটা ইউজ করা হয়, এটা আমরা পরে বলবো যে আন্ডারলাইন কি কি হইতে পারে। এরপরে আমরা আলোচনা করবো যে ডেরিভেটিভ মার্কেট, যে ডেরিভেটিভ গুলো ট্রেড হচ্ছে কোথায়, ডেরিভেটিভ মার্কেট ডেরিভেটিভ গুলো ট্রেড হচ্ছে কোথায়। এখানে দেখেন ডেরিভেটিভে দুই ধরনের মার্কেট বলা আছে, একটা বলছে এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ মার্কেট, এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ, আর একটা হলো ওটিসি ডেরিভেটিভ। মানে যদি টাইপস অফ ডেরিভেটিভ বলেন বেসড অন মার্কেট, তাহলে এখানে দুই ভাগে ভাগ করা যায়। তো এই জিনিসগুলো কিন্তু একটু নোট ডাউন করে নিন। হ্যাঁ, টাইপস অফ ডেরিভেটিভ, টাইপস অফ ডেরিভেটিভ, এটা যদি ডেরিভেটিভকে যদি ভাগ করেন তাহলে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ, এটা হলো ওটিসি ডেরিভেটিভ, ওভার দা কাউন্টার ডেরিভেটিভ, ওভার দা কাউন্টার ডেরিভেটিভ। একটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ, আর একটা হলো কি ওটিসি ডেরিভেটিভ। বলতে পারি না টাইপস অফ ডেরিভেটিভ বেসড অন মার্কেট, এটাও কিন্তু আমি বলতে পারি তাই না, টাইপস অফ ডেরিভেটিভ বেসড অন মার্কেট, বেসড অন মার্কেটের উপর বেস করে ডেরিভেটিভকে দুই ভাগে ভাগ করা যায়, একটা এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ আর এটা কি ওটিসি ডেরিভেটিভ। এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ কোনগুলো, যেগুলো এক্সচেঞ্জে ট্রেডেড হচ্ছে। এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ কোনগুলো, যেগুলো কি হচ্ছে স্টক এক্সচেঞ্জে ট্রেডেড হচ্ছে। আর ওটিসি হ্যাঁ ফিউচারের অপশন, তাই না? হ্যাঁ ফিউচারের অপশন। এটা আমরা আস্তে আস্তে পড়ি যে এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ কোনগুলো, যেগুলো কি হচ্ছে স্টক এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে তাই না, ট্রেডেড ইন। আপনারা একটু নোট ডাউন করে নিন হ্যাঁ কথাগুলো, স্টক এক্সচেঞ্জ, তো দেখবেন কি এই শীটটা পড়ে আপনারা মজা পাবেন। ট্রেডেড ইন স্টক এক্সচেঞ্জ, তার মানে এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভের ক্ষেত্রে কি থাকে, দেয়ার ইজ এ সেন্ট্রাল লোকেশন, এরকম থাকে না, দেয়ার ইজ এ সেন্ট্রাল লোকেশন, দেয়ার ইজ এ সেন্ট্রাল লোকেশন। আমার কি থাকে, একটা সেন্ট্রাল লোকেশন থাকে না, দেয়ার ইজ এ সেন্ট্রাল লোকেশন। চৌধুরী ভাই কি কেবল জয়েন করলেন? আসসালামু আলাইকুম, দেরি হয়ে গেছে, সরি। আচ্ছা না না, জানা ছিল আমি আপনারা একটু ডিলে করে জয়েন করেন দেখি, আমি 10-15 মিনিট পরে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফ্রাইডে তো, ফ্রাইডে দিয়ে একটু ঘুম ঘুম ভাব আসে। আচ্ছা আমরা ডেরিভেটিভ নিয়ে আলোচনা করতেছি, এটা ডেরিভেটিভের বেসিক কনসেপ্ট, আর এটা সম্পর্কে যদি ভালো কনসেপ্ট হয় না তাহলে দেখবেন যে কি পরবর্তীতে ম্যাথ করে আপনার মজা হবে। আচ্ছা দেখেন আমি বলছি যে টাইপস অফ ডেরিভেটিভ হলো দুই ধরনের বেসড অন মার্কেট, একটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ, যেটা ট্রেডেড হচ্ছে কি স্টক এক্সচেঞ্জে। আর স্টক এক্সচেঞ্জে যেহেতু ট্রেডেড হচ্ছে তার মানে কি দেয়ার ইজ এ সেন্ট্রাল লোকেশন, যে আমার এটা কি থাকে সেন্ট্রাল লোকেশনে কি হচ্ছে, দেয়ার ইজ এ সেন্ট্রাল লোকেশন, সেন্ট্রাল লোকেশন আছে স্টক এক্সচেঞ্জে। আর ওটিসি এর ক্ষেত্রে কি যে এগুলো ট্রেডেড হচ্ছে কোথায়, ট্রেডেড ইন, এটা বলে অ্যাক্টিভ মার্কেটে ট্রেডেড হয়, অ্যাক্টিভ মার্কেট ট্রেডেড হয়। এই ওটিসি ডেরিভেটিভ গুলো কি যে কোনো ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কি করতে পারে, ট্রেড করতে পারে, বা ঠিক আছে কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অথবা পার্সন চাইলেও করতে পারে, আপনি চাইলেও কি করতে পারবেন, এই ওটিসি ডেরিভেটিভ গুলো কি করতে পারবেন, বাই করতে পারবেন, সেল করতে পারবেন ওটিসি ডেরিভেটিভ, কারণ এখানে কোনো সেন্ট্রাল লোকেশন নাই, এখানে কি কোনো সেন্ট্রাল লোকেশন নাই ওটিসি ডেরিভেটিভের ক্ষেত্রে। তার মানে কি দেয়ার ইজ নো সেন্ট্রাল লোকেশন ইন ওটিসি ডেরিভেটিভ। কারণ একটু পরে আপনি দেখবেন কি যে
আপনি চাইলেও কি করতে পারতেছেন যে ডেরিভেটিভ করতে পারেন, পার্সোনাল ডেরিভেটিভ কি করতে পারে, ইস্যু করতে পারে। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার তো এইটুকু, তাই না? তাহলে আমরা ডেরিভেটিভ পেলাম দুই ধরনের, একটা পেলাম এক্সচেঞ্জের ডেরিভেটিভ আর একটা পেলাম কি ওটিসি ডেরিভেটিভ। এগুলোর এক্সাম্পলও আমরা দেখবো যে এক্সচেঞ্জের ডেরিভেটিভ এবং ওটিসি ডেরিভেটিভ। এক্সচেঞ্জের ডেরিভেটিভ কি বলছি, যেগুলো এক্সচেঞ্জে ট্রেডেড হচ্ছে, আর ওটিসি ডেরিভেটিভ কি বলছে, যেটা ট্রেডেড ইন অ্যাক্টিভ মার্কেট, অ্যাক্টিভ মার্কেট। আর ওটিসি ওটিসির ক্ষেত্রে কি নাই, দেয়ার ইজ নো সেন্ট্রাল লোকেশন, সেই জন্য আমার কি কোনো সেন্ট্রাল লোকেশন নাই। দেখি এইখানে আমার কি বলছে, লিখছেন সবাই নাকি, লিখতে পারছেন? লিখছি। একটু নোট ডাউন করে নিলে কি দেখবেন পড়তে সুবিধা হবে। আচ্ছা কি বলছে, এ ফিজিক্যাল এক্সচেঞ্জ এক্সিস্ট ফর মেনি অপশনস কন্ট্রাক্ট এন্ড ফিউচার কন্ট্রাক্ট। আচ্ছা এটা এক্সাম্পল, এ ফিজিক্যাল এক্সচেঞ্জ এক্সিস্ট ফর মেনি অপশন কন্ট্রাক্ট ফিউচার কন্ট্রাক্ট। তার মানে অপশন কন্ট্রাক্ট এন্ড ফিউচার কন্ট্রাক্ট গুলো ট্রেডেড হয় কোথায়, এক্সচেঞ্জে, তাই না? আচ্ছা অপশনের ক্ষেত্রে বলছে কি এটা ওটিসি হইতে পারে বা এক্সচেঞ্জের ডেরিভেটিভ হইতে পারে। অপশনটা আপনি ওটিসি মানে অ্যাক্টিভ মার্কেটে কেনা বেচা হইতে পারে, অথবা স্টক এক্সচেঞ্জেও কেনা বেচা হইতে পারে। আচ্ছা এক্সচেঞ্জের ডেরিভেটিভ আর স্ট্যান্ডার্ডাইজড, এটা স্ট্যান্ডার্ডাইজড। আচ্ছা এন্ড ব্যাকড বাই দ্য ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউস বলতে কি, এখানে ক্লিয়ারিং হাউস হলো ইন্টারমিডিয়ারি, যে কি করে ইন্টারমিডিয়ারি হিসেবে কি করে কাজ করে। কেমন আমি আপনাকে বলি, ধরেন আপনি একটা আপনি শেয়ারের উপরে বেস করে একটা অপশন কি করতে যাচ্ছেন, বাই করতে অপশন বাই করতে যাচ্ছেন। আপনি কার কাছ থেকে বাই করবেন? আমি স্টক এক্সচেঞ্জ থেকে বাই করব, কিন্তু স্টক এক্সচেঞ্জের কার কাছ থেকে? ক্লিয়ারিং হাউস। স্টক এক্সচেঞ্জের ক্লিয়ারিং হাউসের কাছ থেকে আপনাকে কি করতে হবে, এই শেয়ার অপশনটা কিনতে হবে। আবার কোন কেউ আবার সেল করতে যাচ্ছে, সে কার কাছে সেল করবে? ক্লিয়ারিং হাউস। দেখেন তাহলে ক্লিয়ারিং হাউস এখানে কি করতেছে, অ্যাজ এন ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করতেছে। আর এক্সচেঞ্জের ডেরিভেটিভ বলছে স্ট্যান্ডার্ডাইজড। স্ট্যান্ডার্ডাইজড বলতে বোঝাচ্ছে কি, যে কোন একটা এখানে একটা স্পেসিফিক কোয়ান্টিটিকে বোঝাচ্ছে, যে স্পেসিফিক কোয়ান্টিটির উপরে বেস করে কি করা হয়, বা স্পেসিফিক নাম্বার। স্ট্যান্ডার্ডাইজড বলতে স্পেসিফিক নাম্বার বা স্পেসিফিক কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ডাইজড বলতে স্পেসিফিক নাম্বার অথবা স্পেসিফিক কোয়ান্টিটি, নাম্বার অথবা কোয়ান্টিটির উপরে বেস করে কি করা হচ্ছে, ডেরিভেটিভ গুলো মার্কেটে ইস্যু করা হচ্ছে। যেমন 10টা শেয়ারের উপরে বেস করে মার্কেটে একটা ফিউচার ইস্যু করা হয়েছে, তার নাম্বার অফ শেয়ার কয়টা, 10টা শেয়ারের উপরে বেস করে কোন একটা পার্টিকুলার কোম্পানি 10টা শেয়ারের উপরে বেস করে কি করা হয়েছে, মার্কেটে ফিউচার ইস্যু করা হয়েছে, বা মার্কেটে একটা ডেরিভেটিভ ইস্যু করা হয়েছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, এক্সচেঞ্জের ডেরিভেটিভ আর স্ট্যান্ডার্ডাইজড এন্ড ব্যাকড বাই ক্লিয়ারিং হাউস। এটা কি ক্লিয়ারিং হাউস তারা কি ব্যাকড বাই। আচ্ছা ফরওয়ার্ড এন্ড সোয়াপস আর কাস্টম ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু বলে দিছে যে এক্সাম্পল কি, ফরওয়ার্ড এন্ড সোয়াপ এগুলো হলো ডেরিভেটিভ। এবং প্রত্যেকটা ফরওয়ার্ড কি, ফিউচার কি, সোয়াপ কি, সেটাতে এগুলোর বেসিক কনসেপ্ট গুলো আলোচনা করা আছে। আর কাস্টম ইনস্ট্রুমেন্টস এন্ড আর ট্রেডেড বা ক্রিয়েটেড বাই ডিলার্স ইন আ মার্কেট। দেখেন ট্রেডেড এন্ড ক্রিয়েটেড বাই ডিলার্স ইন আ মার্কেট, মার্কেটে ট্রেডেড হচ্ছে উইথ নো সেন্ট্রাল লোকেশন। তার মানে ওটিসি এর ক্ষেত্রে কি নাই, কোনো সেন্ট্রাল লোকেশন নাই। A dealer market with no central location is referred to as an OTC, over the counter market. বলছে না, dealer market with no central location, a dealer market with no central location. আচ্ছা they are largely unregulated market. স্টক এক্সচেঞ্জে যখন কোনো কিছু ট্রেডেড হয় তখন এটা কি থাকে, রেগুলেটেড থাকে। আর যদি ওটিসি মানে কি মানে অ্যাক্টিভ মার্কেটে ট্রেড হয় বা মার্কেটে যে ট্রেড হয় সেক্ষেত্রে কি, যে আপনার রেগুলেশনটা কি আনরেগুলেটেড থাকে। আচ্ছা and each contract is with a counterparty, যেমন প্রত্যেকটা কন্ট্রাক্টে কি আছে, কাউন্টারপার্টি আছে, which may expose the owner of a derivative to default risk. owner of derivative to কি, default risk. আচ্ছা ডিফল্ট লিস্টটা কি, when the counterparty does not honor their commitment, যখন কাউন্টারপার্টি কি করতেছে না, কমিটমেন্ট ফুলফিল করতেছে না। যেমন দেখবেন আমরা একটু পর ফরওয়ার্ড নিয়ে কথা বলবো। ফরওয়ার্ডের ক্ষেত্রে কি, ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কেমন, যে সে ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে ভাই আমার আজ থেকে 3 মাস পর 1000 কেজি সুগার লাগবে। আপনি বললেন যে ঠিক আছে ভাই আমি আপনাকে আজ থেকে 3 মাস পরে 1000 কেজি সুগার দিতে পারবো, কিন্তু আমাকে 70 টাকা পার কেজি করে দিতে হবে, 70 টাকা পার কেজি করে দিতে হবে। জাস্ট এটা ভার্বালি একটা কমিউনিকেট হলো। পরবর্তীতে দেখা গেল কি যে সুগারের দাম বেড়ে গেছে, সুগারের দাম 80 করে হয়েছে। এখন দেখেন যেহেতু
যেহেতু আমি ভার্বালি কন্ট্রাক্ট হয়েছে তার কাছে কিন্তু আমি লিগালি ইনফোর্স করতে পারি না। এখন আমি যখন আপনার কাছে যখন চাইলাম তখন আপনি আমাকে ডিনাই করলেন যে না তোমার সাথে তো আমার কোনো চুক্তি হয় নাই, বা আমার কল পিক করলেন না। মানে আমি আপনার কাছে যখন প্রোডাক্টটা চাইলাম তখন আপনি আমার কি করলেন না, কল পিক করলেন না। ঠিক আছে, তার মানে কি এখানে কি ডিফল্ট লিস্ট আছে না, এই জন্যই কিন্তু বলছে ডিফল্ট লিস্টের কথা। কি বলছে, which may expose the owner of a derivative to a default list, কিন্তু ওটিসি এর ক্ষেত্রে কি ডিফল্ট লিস্ট এখানে বলছে নো ডিফল্ট লিস্ট, এক্সচেঞ্জের ডেরিভেটিভের ক্ষেত্রে বলছে কি নো ডিফল্ট লিস্ট। এক্সচেঞ্জের ক্ষেত্রে কি থাকে না, কোনো ডিফল্ট লিস্ট থাকে না, নো ডিফল্ট লিস্ট। কেন থাকে না, কারণ ক্লিয়ারিং হাউস আপনি যখন কোনো একটা কন্ট্রাক্টে এগ্রিমেন্ট করবেন না, কন্ট্রাক্ট করবেন না, ডেরিভেটিভ ইজ এ পিস অফ লিগ্যাল পেপার বা পিস অফ লিগ্যাল কন্ট্রাক্ট। ঠিক আছে, যখন কোনো একটা চুক্তিতে স্বাক্ষরিত হবে তখন ক্লিয়ারিং হাউস আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট রেখে দেয়, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কি করে রেখে দেয়। ঠিক আছে, আর কোনো কারণে যদি ডিফল্ট করেন তাহলে ও কি করবে, আপনার কাছ থেকে টাকাটা রিকভার করবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝা গেছে কিনা দেখেন। দুটার মধ্যে সুজল ভাই বুঝতে পারছেন দুটার মধ্যে পার্থক্য? কোয়ারি আছে কারো? ঠিক আছে, হ্যাঁ বুঝছি। এগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালে নাই, তাই না? এগুলো ম্যানুয়ালে কিছুই নেই। যেমন যে আপনি পড়তে দেখবেন যে আরো ইন্টারেস্টিং জিনিস পাবেন যেগুলো ম্যানুয়ালে থাকা উচিত ছিল, এগুলো কিছু নেই। কারণ ম্যানুয়ালে সরাসরি ম্যাথে চলে গেছে, থিওরিটিক্যাল কোনো আলোচনা করে নাই। এটা আমার সিএফ এর ম্যানুয়াল থেকে নেওয়া, হ্যাঁ সিএফ এর বই থেকে দিয়েছে, সিএফ এর ম্যানুয়াল থেকে সামারি আকারে দেয়া। দেখেন, some options traded in the over the counter market, notably bond option. কিছু কিছু অপশন কি হয় ওটিসি মার্কেটেও ট্রেড হয়, অপশন কিন্তু দুই জায়গায় ট্রেড হয়, একটা এক্সচেঞ্জে ট্রেড হয়, আবার কি হয় ওটিসি মার্কেটেও কি হয় ট্রেড হয়। ঠিক আছে, তার মানে আমরা যদি এক্সচেঞ্জের ডেরিভেটিভের एग्जांपल বলি, এক্সচেঞ্জের ডেরিভেটিভের एग्जांपल হলো অপশন এন্ড ফিউচার। আবার ওটিসি ডেরিভেটিভ যদি एग्जांपल বলি তাহলে ফরওয়ার্ড, সোয়াপ এন্ড অপশন, কারণ অপশনটা দুই ট্রেড হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন টাইপস অফ ডেরিভেটিভ, যে ডেরিভেটিভ কয় ধরনের। আচ্ছা, ডেরিভেটিভ বলছে কি ডেরিভেটিভ হলো দুই ধরনের, না ডেরিভেটিভস। একটা বলছে ফরওয়ার্ড কমিটমেন্ট, এটা বলছে কন্টিনজেন্ট ক্লেম। একটা কথা ছিল, হ্যাঁ বলেন। এর আগে যে দুইটা ধরেন পড়লাম আমরা, এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ আর ওটিসি ডেরিভেটিভ, তাহলে এটাও কি টাইপস না? ওটাও টাইপ, ওটা মার্কেটের উপরে বেস করে, বুঝছেন, মার্কেটের উপরে বেস করে বেসড অন, এজন্য আমি কিন্তু লিখে দিয়েছিলাম টাইপস অফ ডেরিভেটিভ বেসড অন মার্কেট। আর এটা কিসের উপর বেস করে এখন যেটা বলতেছেন? এটা বেসড অন কন্ট্রাক্ট বলতে পারেন, কন্ট্রাক্টের উপরে বেস করে, বা বেসড অন নেচার অফ কন্ট্রাক্ট বলতে পারেন, মানে কন্ট্রাক্টের নেচারের উপরে বেস করে। তাহলে তো এখানে ফরওয়ার্ড হইতে পারে, কন্টিনজেন্ট হইতে পারে, আর হাইব্রিডও তো হইতে পারে। না, এই ফরওয়ার্ড কমিটমেন্ট কন্টিনজেন্ট ক্লেম, এই ফরওয়ার্ড কমিটমেন্টের আবার বিভিন্ন एग्जांपल আছে, যেমন আমরা যে ফরওয়ার্ড ফিউচার পড়ি না, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট, এটা কিন্তু ফরওয়ার্ড কমিটমেন্টের एग्जांपल। এছাড়া আরেকটা টাইপ আছে হাইব্রিড। হাইব্রিডটা আছে ভাই, হাইব্রিডটা লাগবে না, হাইব্রিডটা আপাতত হাইব্রিডও আছে, হাইব্রিডটা যেমন এখানে আলোচনা করি না। হ্যাঁ, হাইব্রিড মিল ডেরিভেটিভ কিছু বলবেন কেউ? আচ্ছা আহসান ভাই, হাইব্রিডটাও আছে, কিন্তু মেইনলি ডেরিভেটিভকে দুই ভাগে ভাগ করে। জি, হাইব্রিডটাও টাইপস এর মধ্যে পড়ে। আচ্ছা, এটা বলছে ফরওয়ার্ড কমিটমেন্ট, এটা হলো কি কন্টিনজেন্ট ক্লেম, না এটা ফরওয়ার্ড কমিটমেন্ট, এটা কন্টিনজেন্ট ক্লেম। আচ্ছা, আচ্ছা ফরওয়ার্ড কমিটমেন্ট কি, এটা যদি আমি এক কথায় বলতে চাই, এটা হলো কি বাইন্ডিং এগ্রিমেন্ট, is a legally binding agreement বা is a legally binding promise. Legally binding agreement.
এটার एग्जांपल আমরা কি দিতে পারি ফরওয়ার্ড কমিটমেন্টের एग्जांपल ফরওয়ার্ড কন্ট্রাক্ট বলতে পারি ফিউচার কন্ট্রাক্ট বলতে পারি ফরওয়ার্ড কন্ট্রাক্ট ফিউচার কন্ট্রাক্ট এগুলোর एग्जांपल সওয়াপস বলতে পারি আর কন্টিনজেন্ট ক্লেম কি কন্টিনজেন্ট ক্লেম ইজ নট এ লিগালি বাইন্ডিং কন্ট্রাক্ট কন্টিনজেন্ট ক্লেম হলো কি যে এটা রাইট It's not a binding agreement, but it's not a binding agreement, but it gives right. But it gives right. যেটা আপনার রাইট প্রদান করে ঠিক আছে it's not a binding agreement, but it gives right. By what's it? আচ্ছা আন্ডারলাইন বলতে মানে এটা শেয়ার হইতে পারে এটা অ্যাসেট হইতে পারে টু বাই এন্ড সেল দা আন্ডারলাইন টু বাই এন্ড সেল দা আন্ডারলাইন এটা বলতে পারে আচ্ছা এটার एग्जांपल কি অপশন एग्जांपल হলো অপশন ডেরিভেটিভ দুই ধরনের বলছে একটা বলছে যে কি ফরওয়ার্ড কমিটমেন্ট আর এটা বলছে কি কন্টিনজেন্ট ক্লেম ডেরিভেটিভ দুই ধরনের হতে পারে এটা ফরওয়ার্ড কমিটমেন্ট আর এটা হলো কি contingent claim acha contingent claim binding agreement na is not a binding but it gives a right to buy or sell the underlying মানে এটা আপনাকে আন্ডারলাইন বিক্রি করা তা কিনা এটা রাইট দেয়া থাকে एग्जांपल কি एग्जांपल হলো অপশন एग्जांपल হলো কি অপশন না एग्जांपल হলো অপশন আচ্ছা এই দেখি আমাদের এখানে কি বলছে আমরা একটু পড়ে যাই ক্লিয়ার তো তাই না বুঝতে পারছেন দাদা লিখতে পারছেন সবাই নাকি আবার একটু না লিখতে পারছি কেউ কিছু বলবেন না এখনো বলা পর্যায়ে আসেনি বুঝিনি আচ্ছা দেখেন টাইপস অফ ডেরিভেটিভ এটা দুই ধরনের বলছে এ ফরওয়ার্ড কমিটমেন্ট ইজ লিগালি বাইন্ডিং প্রমিস টু পারফর্ম সাম অ্যাকশন ইন দ্য ফিউচার legally binding promise forward commitment include forward contract future contract and swap এগুলো আমরা एग्जांपल দিছি forward contract and future contract can be written on equity আচ্ছা এগুলো কি কোন একটা আন্ডারলাইং এর উপরে বেস করে ইস্যু করা হয় আর আন্ডারলাইং বলতে বোঝাচ্ছে কি যে এটা কি হতে পারে যে ইকুইটির উপরে বেস করে দিতে পারে ইনডেক্স বন্ডের উপরে বেস করে দিতে পারে ফরেন কারেন্সির উপরে ফিজিক্যাল অ্যাসেট অর ইন্টারেস্ট আচ্ছা ইনডেক্স বলতে এ পোর্টফোলিও অফ শেয়ার ইনডেক্স মানে কি একটা পোর্টফোলিও অফ শেয়ারস শেয়ারের পোর্টফোলিওটাকে ইনডেক্স বলে ইনডেক্স হলো এ পোর্টফোলিও অফ শেয়ারস যেমন ডিএসসি 30 ইনডেক্স তার মানে কি ডিএসসি যে ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী 30টা কোম্পানি ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে ওদেরকে নিয়ে কি করছে একটা পোর্টফোলিও অফ শেয়ার বা একটা ইনডেক্স ক্রিয়েট করছে ইনডেক্স বলতে এ পোর্টফোলিও অফ শেয়ারস portfolio of shares index বলতে portfolio of shares তার মানে সে কি করতে পারে ইকুইটির উপরে বেস করে কি করতে পারে ডেরিভেটিভ ইস্যু করতে পারে তাই না এগুলোকে আন্ডারলাইন বলা হয় এই যে জিনিসগুলো আমরা করতেছি না এটা এগুলোকে বলা হয় আন্ডারলাইন আন্ডারলাইন কি হইতে পারে ইকুইটি হইতে পারে ইনডেক্স হইতে পারে বন্ড হইতে পারে কারেন্সি হইতে পারে যেমন কারেন্সির উপরে বেস করে কি করা হয় যেমন এটা আমরা আমাদের চ্যাপ্টার 10 এ কি করা আছে আলোচনা করা আছে ফিজিক্যাল অ্যাসেট হইতে পারে ইন্টারেস্ট হইতে পারে আমাদের কিন্তু প্রত্যেকটারই ম্যাথ আছে কম বেশি জানেন প্রত্যেকটারই ম্যাথ আছে যেমন ফিজিক্যাল অ্যাসেটের উপর বেস করে যে ডেরিভেটিভ গুলো ইস্যু করা হয়
যে এটা আমাদের কি করা আছে 9 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করা আছে। তারপরে ইন্ডেক্সের পরে বেস করে যেগুলো ইস্যু করা হচ্ছে এটাও 9 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করা আছে। ইন্টারেস্ট নিয়েও আলোচনা করা আছে। 10 নাম্বার চ্যাপ্টারে কি কারেন্সির পরে বেস করে যে ডেরিভেটিভ গুলো ইস্যু করা হয় এটা নিয়ে আলোচনা করছে। আমরা আন্ডারলাইনটাও আমরা বুঝলাম যে কি কোন কোন আইটেমের উপর বেস করে কি করা হয় ডেরিভেটিভ ইস্যু করা হয়, তাই না? আচ্ছা, আন্ডারলাইন a contingent claim is a claim to a payoff that depends on a particular event. Is a claim to a payoff. ধরেন এটার আমি एग्जांपल বলছি কি কল অপশন। एग्जांपल বলছি কি মানে অপশন হলো কি কন্টিনজেন্ট ক্লেমের एग्जांपल। অপশন হলো কি কন্টিনজেন্ট ক্লেমের एग्जांपल। আচ্ছা, অপশন হলো দুই ধরনের, এগুলো দেখবেন আমরা পাবো। অপশন হলো টু টাইপস। কন্টিনজেন্ট ক্লেম এই জন্য বলছে যেহেতু ওটার মানে প্র্যাকটিসিংটা ওটার এক্সারসাইজটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা হলো কল অপশন। হ্যাঁ হ্যাঁ, যে কল অপশন মানে রাইট টু বাই। হ্যাঁ, রাইট টু বাই। এটা বলছে পুট অপশন। পুট অপশন মানে রাইট টু সেল। অপশন মানে রাইট টু সেল। কল অপশন মানে রাইট টু বাই, পুট অপশন মানে কি রাইট টু সেল। এখন আমি কল অপশন পারচেজ করছি। কল অপশন যদি পারচেজ করি না, তার মানে আমাকে কি করছে? এটা রাইট দিছে না? রাইট দিছে। এই রাইটটা কি রাইট দিছে আমাকে? দেখেন এই রাইটটা দিছে যে তুমি at 1st October আমার কাছ থেকে গুডস পারচেজ করবে। ইউ ক্যান বাই গুডস, ইউ ক্যান বাই সুগার at টাকা 70 কেজি পার কেজি for 1000 কেজি। 1000 কেজি তুমি কিনতে পারো। আমি অপশনটা পারচেজ করছি। অপশন পারচেজ করতে আমাকে একটা অ্যামাউন্ট পে করতে হয়। এই যে এখানে দুইটা পার্টি ইনভলভ আছে। আচ্ছা, এটা আমি একটু আপনাদের আগে বলে দিই অপশনের ক্ষেত্রে, তাহলে আমাকে পরে আর রিপিট করব না। অপশনের ক্ষেত্রে পার্টি হলো দুইজন, একজন হলো অপশন হোল্ডার, অপশন রাইটার, যে অপশন হোল্ড করে, আর একজন হলো অপশন রাইটার। হোল্ডার হলো কি যে অপশন পারচেজ করে, পারচেজ অপশন, তাই না? অপশন রাইটার হলো কি টু সেল অপশন, যে অপশন সেল করে। ঠিক আছে, তার মানে অপশন হোল্ডার যদি অপশন রাইটারের কাছ থেকে অপশন পারচেজ করে, কি করতে পারে অপশন হোল্ডার? কি করতে পারে? সে কল অপশনও পারচেজ করতে পারে, পুট অপশনও পারচেজ করতে পারে। এখন সে কোনটা করবে? তার যদি গুডস এর প্রয়োজন হয় তাহলে সে কি করবে? অপশন হোল্ডার কল অপশন পারচেজ করবে। আর সে ফর এক্সাম্পল অপশন হোল্ডারের কাছে গুডস আছে, সে ফর এক্সাম্পল আমার কাছে গুডস আছে। এখন আমি যদি গুডস গুলো একটা প্রাইসে বিক্রি করতে চাই, বা আমার কাছে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গুলো আমি কি করতে যাচ্ছি? একটা নির্দিষ্ট প্রাইসে বিক্রি করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কোন অপশন পারচেজ করব? পুট অপশন। মানে এখানে আমাকে একটা এক্সারসাইজ প্রাইস দেয়। দেখেন ও বলে দিয়েছে কি ইউ ক্যান বাই সুগার এট 70 টাকা পার কেজি ফর 1000 কেজি। এই 70 টাকা কি বলে? এক্সারসাইজ প্রাইস। এই 70 টাকাটাকে বলতেছে কি এক্সারসাইজ প্রাইস। কত? 70। আচ্ছা, কবে? 1st অক্টোবরে কিনতে পারবো না। আচ্ছা, 1st অক্টোবর যেদিন দেখলাম মার্কেটে সুগার প্রাইস স্পট প্রাইস, মানে 1st অক্টোবর দেখলাম স্পট প্রাইস আছে কত? 75 টাকা। মার্কেট স্পট প্রাইস আছে কত? 75 টাকা। তার মানে আমি কি করব? বুঝছো যে যদি মানে আমার এক্সারসাইজ প্রাইস 70 আর স্পট প্রাইস কত? 75 টাকা। তার মানে আমি এক্সারসাইজ করলে পারে, আমি যদি অপশনটা এক্সারসাইজ করি, তার মানে আমি 75 টাকা জিনিসটা কি 70 টাকা দিয়ে কিনতে পারবো না? 75 টাকা দিয়ে জিনিসটা আমি 70 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক না? 75 টাকা দিয়ে জিনিসটা আমি 70 টাকা দিয়ে কিনতে পারবো। আচ্ছা, তার মানে দেখেন, খেয়াল করে দেখেন তো আমার বাসটাকে এখানে কি হবে? লাভবান হবে। ঠিক আছে, এই জন্যই বলছে
আচ্ছা আমি যখন 70 টাকা করে কিনবো তার মানে তখন আমাকে কি করতে হবে, পে করতে হবে না? পে করতে হবে না। মানে তার মানে আমি তো 1000 কেজি নিব, তাহলে 1000 কেজির জন্য এটা কেনার জন্য আমাকে কত টাকা পে করতে হচ্ছে? 1000 ইনটু 70। ক্লিয়ার কিনা? এই জন্য দেখেন কন্টিনজেন্ট ক্লেমের ডেফিনিশনটা তাই বলছি। কন্টিনজেন্ট ক্লেম ইজ এ ক্লেম টু আ পে অফ, কন্টিনজেন্ট ক্লেম ইজ এ ক্লেম টু আ পে অফ দ্যাট ডিপেন্ডস অন আ পার্টিকুলার ইভেন্ট, যেটা পার্টিকুলার ইভেন্টের উপর ডিপেন্ড করতেছে। যেহেতু আপনি কল অপশন পারচেজ করছেন, মার্কেটে যদি প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? পে অফ করতে হবে, প্রদান করতে হবে। আর যদি মনে করেন যে মার্কেটের প্রাইস কমে গেছে, যদি 70 টাকা এক্সারসাইজ প্রাইস ছিল, মার্কেটের প্রাইস 65 টাকা করে হয়েছে, সেক্ষেত্রে কি আপনি অপশন এক্সারসাইজ করবেন? সেক্ষেত্রে কিন্তু আমি কি করবো না, অপশন এক্সারসাইজ করবো না। তার মানে এখানে আমি লিখি কি নো এক্সারসাইজ বা অ্যাবান্ডন, আমরা লিখি নো এক্সারসাইজ বা অ্যাবান্ডন। মানে আমি পার্টিকুলার ডেটে দেখলাম কি সুগারের মার্কেট প্রাইস কম, মানে 1 অক্টোবরে আমি দেখি কি সুগারের মার্কেট প্রাইস কম, তার মানে আমি মার্কেট থেকে কিনবো, অপশন কি করবো না, এক্সারসাইজ করবো না। তো ওই ক্ষেত্রে কি করতে হবে না, আমাকে আর কোনো পে অফ করতে হবে না। আচ্ছা কনসেপ্টটা ক্লিয়ার কিনা, অপশনের কনসেপ্টটা? মুজাম্মেল ভাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা। না এই চ্যাপ্টার অনেকের ধারণা আছে, শহীদুল ভাই মানে অনেকে মোটামুটি কম বেশি তো সবাই একটু একটু পড়া থাকে। না ওই অঙ্ক করতে গিয়ে তো আসলে এগুলো বুঝতে হয়েছে। না না অঙ্ক করতে মানে সবারই কম বেশি পড়া থাকে। না ভাইয়া ওই যে অঙ্ক করার জন্য তো আমাদের এগুলো বুঝতে হয়েছে। না না এই জিনিসটা হলো কি, তাহলে আমাদের ম্যানুয়ালটা কি করছে, ম্যানুয়ালে কিন্তু সরাসরি ম্যাথে চলে গেছে, মানে বেসিক কনসেপ্টটা থাকা উচিত ছিল, ঠিক না? কারণ আমি ডেরিভেটিভের ম্যাথ করতেছি কিন্তু ডেরিভেটিভ জানি না, ডেরিভেটিভ কি না ওইখানেই তো সমস্যা বেসিক্যালি। না না সেটাই, কারণ আমি যে চ্যাপ্টারে ম্যাথ করতেছি এটা অ্যাকচুয়ালি কি এটাই আমি জানি না, ঠিক না? এটাই জানি না, এটা আমি সিএফ এর ম্যানুয়াল থেকে দিছি। কারণ সিএফ এর ম্যানুয়াল গুলো কি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য সিএফ এর ম্যানুয়াল গুলো বেস্ট, কিন্তু ওদের ম্যানুয়ালে এইগুলো অনেক বড় বড়, মানে এখান থেকে আপনাকে জিনিস আকারে বের করাটাই চ্যালেঞ্জিং টাস্ক। মানে এক একটা চ্যাপ্টার অনেক বড়, 40-50 পেজের নিচে না, মানে এখান থেকে জিস্ট কথাগুলো আপনাকে বের করাটাই চ্যালেঞ্জিং টাস্ক। আচ্ছা তো কন্টিনজেন্ট ক্লেম তো কি বলছে, কন্টিনজেন্ট ক্লেম ইজ এ ক্লেম টু আ পে অফ that depends on a particular event. Optional contingent claim that depends on stock price at some future time, while forward, future and swap are payment that are based on price rate outcome, whether the movement is up and down. Contingent claim only require a payment if certain threshold price is broken. Achha, if the price is above X or the rate is below Y, it takes two options to replicate the payoff on a future or forward one. Achha, complex to the Achha, এখানে দেখেন কন্টিনজেন্ট ক্লেমের আরেকটা एग्जांपल দিয়েছে ক্রেডিট ডেরিভেটিভ। কন্টিনজেন্ট ক্লেমের আরেকটা एग्जांपल দিয়েছে কি ক্রেডিট ডেরিভেটিভ। ক্রেডিট ডেরিভেটিভটা কি জাস্ট লাইক অ্যাজ ইন্স্যুরেন্স, এটা ইন্স্যুরেন্সের মতো কাজ করবে। আর এই ক্রেডিট ডেরিভেটিভটা কি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো এটা পারচেজ করবে, এটা কিন্তু আপনাদের ফাইনাল পার্টে আছে ক্রেডিট ডেরিভেটিভ বলতে কি বলবে, ফাইনাল পার্টে কিন্তু এই ক্রেডিট ডেরিভেটিভ ইস্যুটা আলোচনা করা আছে। লাইক ক্রেডিট ডেরিভেটিভ কি জাস্ট লাইক অ্যাজ কি ইন্স্যুরেন্স, এটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কি করবে এই ক্রেডিট ডেরিভেটিভটা পারচেজ করবে। এখন কে ইস্যু করবে, এটা কোন ইন্স্যুরেন্স কোম্পানি কি করতে পারে, ইস্যু করতে পারে, বা কোন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইস্যু করতে পারে। আচ্ছা ক্রেডিট ডেরিভেটিভের বেনিফিটটা কি, ক্রেডিট ডেরিভেটিভের বেনিফিটটা কি যে দেখেন আমরা অনেক সময় কি করি যে যাদেরকে লোন দিচ্ছি এরা ম্যাক্সিমাম অনেক সময় কি হয় যে লোনের টাকাটা ফেরত দিচ্ছে না বা লোন ডিফল্ট হচ্ছে, ক্রেডিট ডেরিভেটিভ আপনাকে একটা ইন্স্যুরেন্স দিচ্ছে যে কোনো কারণে তোমার যদি কোনো ক্লায়েন্ট যদি কি করে লোন ডিফল্ট করে তাহলে ওই ডিফল্টের অ্যামাউন্টটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ডিফল্টের অ্যামাউন্টটা আমি তোমাকে কি করব পে করব। আচ্ছা তাহলে ক্রেডিট ডেরিভেটিভ যে কোম্পানি এদের লাভ কি, এদের ইস্যু হলো কি যে আপনি যেমন ইন্স্যুরেন্স করলে অ্যাসেটের এগেইনস্ট ইন্স্যুরেন্স করলে কি করেন প্রতি মাসে মাসে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেন না, প্রতি মাসে মাসে আপনি একটা অ্যামাউন্ট পে করেন না। তার মানে ক্রেডিট ডেরিভেটিভ যারা ইস্যু করছে তাদেরকে কি করতে হবে প্রতি মাসে মাসে আপনাকে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে। কোনো কারণে যদি লোন ডিফল্ট হয় মানে কোনো ক্লায়েন্ট যদি কি করে আপনি লোনের টাকা যদি না দেয় সেক্ষেত্রে কি করবে
এই কোম্পানিগুলো লোনের টাকাটা আপনাকে দিবে। এটা আমাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী হবে, হয়তো বা 80% বা 70% আপনাকে দিবে। এখানে দেখেন বলছে ক্রেডিট ডেরিভেটিভ আর কন্টিনজেন্ট ক্লেম, এটাও মজার একটা एग्जांपल। ক্রেডিট ডেরিভেটিভ আর কন্টিনজেন্ট ক্লেম that depend on a credit event, such as a default or a rating downgrade। ডিফল্ট আর রেটিং ডাউনগ্রেড, রেটিং ডাউনগ্রেড বলতে বোঝাচ্ছে কি, ধরেন অনেক সময় মার্কেটে বন্ড ইস্যু করা হয়, এই বন্ডগুলো কি, যে এই বন্ডগুলো ইস্যু করা হয়, এই বন্ডে যে কুপন থাকে এটা ফ্লোটিং, মানে কুপন বা ইন্টারেস্ট থাকে, এটা হলো ফ্লোটিং থাকে। আচ্ছা, মার্কেটে কি করা হয়, বন্ড ইস্যু করা হয়, এই বন্ড ইন্টারেস্টের থেকে ফ্লোটিং ইন্টারেস্ট থাকে বা ভেরিয়েবল ইন্টারেস্টের উপর বেস করে বন্ড ইস্যু করা হয়। ভেরিয়েবল ইন্টারেস্টের উপর বেস করে কি করা হয়, বন্ড ইস্যু করা হয়। এখন আপনি যে কোম্পানির বন্ড পারচেজ করছেন, ওই কোম্পানি যদি কি কোনো কারণে রেটিং কমে যায়, কোনো কারণে যদি কি রেটিং কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি, বা মার্কেট ইন্টারেস্ট যদি কি হয়ে যায়, কমে যায় কোনো ফ্যাক্টরের কারণে, সেক্ষেত্রে কি আপনি বন্ড থেকে ইনকাম কম পাবেন না, বন্ড থেকে কিন্তু আপনি ইনকাম কম পাবেন। ওই ক্ষেত্রে যে জিনিসটা, মানে ওই ক্ষেত্রে মানে যারা যে ক্রেডিট ডেরিভেটিভ বিক্রি করে তারা আপনাকে একটা অ্যাসুরেন্স দিতে পারে যে তুমি এই বন্ড থেকে এই পরিমাণ ইন্টারেস্ট পাবা, তুমি এই বন্ড থেকে এই পরিমাণ ইন্টারেস্ট পাবা। ওরাও কিন্তু একটা রিস্ক নিচ্ছে, যারা ক্রেডিট ডেরিভেটিভ ইস্যু করতেছে এরাও কিন্তু একটা কি করতেছে, রিস্ক নিচ্ছে, কিন্তু ওদেরও কি করতে হচ্ছে, একটা রিস্ক নিতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ফরওয়ার্ড কমিটমেন্ট এন্ড কন্টিনজেন্ট ক্লেম। ফরওয়ার্ড কমিটমেন্টের এক্সাম্পল কি দিয়েছি, বলা আছে যে ফরওয়ার্ড কমিটমেন্ট হলো কি, এক্সাম্পল অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট এন্ড সোয়াপ, এগুলো কি ফরওয়ার্ড কমিটমেন্টের এক্সাম্পল। আর কন্টিনজেন্ট ক্লেমের এক্সাম্পল কি, অপশন আর হলো ক্রেডিট ডেরিভেটিভ, তাই না, অপশন আর হলো ক্রেডিট ডেরিভেটিভ। দেখেন ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি বলছে, মিস্টার এ মিস্টার বির সাথে একটা কন্ট্যাক্ট করলো, মিস্টার এ মিস্টার বির সাথে কি করলো, যে একটা কন্ট্যাক্ট করলো যে আমার 15th অক্টোবর 10,000 কেজি সুগার রিকোয়ার্ড, 15th অক্টোবর 10,000 কেজি সুগার রিকোয়ার্ড। ঠিক আছে, বিয়ে বললো যে আমাকে প্রতি কেজি সুগারের জন্য 70 টাকা করে দিতে হবে পার কেজি। মিস্টার এর কাছে এই অফারটা দিল, অফার টু মিস্টার এর কাছে এই অফারটা দিল। মিস্টার এ কি করলো, এগ্রি করলো যে ঠিক আছে আমি তোমাকে কি করবো, 70 টাকা করে প্রতি কেজি সুগারের জন্য 70 টাকা করে দিব। ঠিক আছে, এদের কন্ট্রাক্ট হলো না, এই কন্ট্রাক্টটাকেই বলা হয় কি ফরওয়ার্ড কন্ট্রাক্ট। এ এবং বি এর মধ্যে যে কন্ট্রাক্টটা হলো, চুক্তিটা হলো, এটা কি বলতেছে কি ফরওয়ার্ড কন্ট্রাক্ট। আপনি ধরে নেন যে আজকে কি 1 সেপ্টেম্বর, আজকে 1 সেপ্টেম্বর, 3 মাস পরে কি করবে, সরি আজকে 1 সেপ্টেম্বর, 15 অক্টোবর কি করবে, 15 অক্টোবর মিস্টার এ সুগার প্রয়োজন, সে কি করলো, মিস্টার বির সাথে কন্ট্রাক্ট করলো। মিস্টার বি বললো যে তুমি আমাকে 70 টাকা করে পার কেজি সুগার 70 টাকা করে দিতে হবে। মিস্টার এ এগ্রি করলো, মিস্টার এ কি করলো, এগ্রি করলো। আচ্ছা দেখেন কি বলছে, in a forward contract one party agrees to buy and the counterparty is to sell physical or financial asset। এক পার্টি কি করে, এগ্রি করে বাই না, মিস্টার এর যেহেতু সুগার প্রয়োজন, মিস্টার এ কি করলো, agrees to buy and counterparty is to sell physical or financial asset। এখন কাউন্টারপার্টি মিস্টার বি কি করবে, এটা বি হবে, মিস্টার বি কি করবে, সেল করবে, তাই না। আচ্ছা, ফির at a specific price on a specific date in the future, এটা কিন্তু ডেটটা বলা থাকে, স্পেসিফিক প্রাইস ইন স্পেসিফিক ডে ইন দ্য ফিউচার। স্পেসিফিক প্রাইস কত, 70 টাকা পার কেজি, 70 টাকা পার কেজি, আর স্পেসিফিক ডেট কবে, 15
অক্টোবর 15 অক্টোবর বলে স্পেসিফিক ডেট এ পার্টি মে এন্টার ইনটু দ্য কন্ট্রাক্ট টু স্পেকুলেট অন ফিউচার প্রাইস অফ অ্যান অ্যাসেট আচ্ছা ফরওয়ার্ড কন্ট্রাক্টটা দেখবেন এই ফরওয়ার্ড কন্ট্রাক্টেরও কিন্তু আমার ধরন আছে ফরওয়ার্ডটা তো বোঝা গেছে তাই না ফরওয়ার্ড কন্ট্রাক্টটা ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কিছু না এ কি করলো বির সাথে কন্ট্রাক্ট করলো যে আমি আজ থেকে কি করব 1.5 মাস পরে তোমার কাছ থেকে 70 টাকা আমি তোমার কাছ থেকে 10,000 কেজি সুগার নিতে চাই বি বলে যে ঠিক আছে তুমি আমার কাছ থেকে নিতে পারবা কিন্তু এটার জন্য প্রতি কেজি আমাকে কি করতে হবে 70 টাকা করে দিতে হবে প্রাইস যাই হোক না কেন আমি এখন এগ্রি করে ফেললাম এমন আমাদের দুজনের মধ্যে কি হয়ে গেল কন্ট্রাক্ট হয়ে গেল তাই না আমাদের দুজনের মধ্যে কন্ট্রাক্ট হয়ে গেল এটাই হলো ফরওয়ার্ড কন্ট্রাক্ট তার মানে একটা স্পেসিফিক ডেট যে আজ থেকে 15 যখন 15 অক্টোবর আসবে তখন সে ফর এক্সাম্পল মার্কেটে সুগার প্রাইস হলো 75 টাকা করে মার্কেটে সুগার প্রাইস কত 75 মার্কেটে সুগার প্রাইস হলো 75 টাকা পার কেজি আর আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে কত 70 টাকা করে না দেখেন মার্কেটে হলো কত 75 টাকা পার কেজি ঠিক আছে কয় তারিখে 15 অক্টোবর 15 অক্টোবর তাই না কয় তারিখে 15 অক্টোবর আচ্ছা। এখন দেখেন তো কি হবে এই ফরওয়ার্ড কন্ট্রাক্টের ক্ষেত্রে এ কিন্তু আপনাকে 70 টাকা করে দিবে এ কি করবে 70 টাকা করে আপনাকে দিবে আর বি কিন্তু 75 টাকা করে বিক্রি করতে বাধ্য বি 75 টাকা করে বিক্রি করতে বাধ্য না বি কি দেখেন যেহেতু প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে তার মানে কি এখানে বি হলো কি বাধ্য কি আপনাকে প্রোডাক্টটা 70 টাকা করে দিতে যেহেতু প্রোডাক্ট দাম বেড়ে গেছে তার মানে এ কি করবে বি কে 70 টাকা করে দিবে এবং বি এখানে কি বাধ্য যে আপনাকে প্রোডাক্টটা কি 70 টাকা করে দিতে মার্কেটের প্রাইস 75 কিন্তু আপনাকে এখন যেহেতু কন্ট্রাক্ট হয়ে গেছে তার মানে আপনাকে বিক্রি করতে হবে কত করে 70 করে আচ্ছা যদি এরকম হইতো মানে টাকা 60 পার কেজি কমে গেছে না কমে গেছে টাকা 60 পার কেজি সেক্ষেত্রে এই কিন্তু আপনাকে 70 টাকা করে দিতে বাধ্য এ আপনাকে কি করবে 70 টাকা করে দিবে যেমন আগের সিচুয়েশন আমি কি বলছি বি হলো বাধ্য আপনার কাছে 70 টাকা করে বিক্রি করতে যেহেতু দেয়ার ইজ এ কন্ট্রাক্ট যেহেতু কি হয়েছে কন্ট্রাক্ট হয়েছে না যেহেতু দেয়ার ইজ এ কন্ট্রাক্ট একটু বসেন আমি পানি খেয়ে আসি পান করে দিচ্ছি
আচ্ছা আমি বললাম কি যে 75 টাকা করে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি যদি 75 টাকা করে হয় সুগারের প্রাইস পড়ে যেহেতু কন্ট্রাক্ট হচ্ছে 70 টাকা করে, হ্যাঁ তার মানে কি বি কি আপনাকে 70 টাকা করে দিতে বাধ্য, ঠিক না, যদি কন্ট্রাক্ট হচ্ছে। আর যদি 60 টাকা করে হয় তাহলে কি এই 70 টাকা করে কিনতে আপনার কাছ থেকে বাধ্য। মানে যদি 60 টাকা করে হয় তাহলে এ কি ইজ বাউন্ড, মিস্টার এ বাউন্ড না, মিস্টার এ ইজ বাউন্ড টু বাই, মিস্টার এ কি বাধ্য। মিস্টার এ হলো কি বাউন্ড টু বাই, হ্যাঁ 60 টাকা করে তাহলে মিস্টার এ ইজ বাউন্ড টু বাই সুগার এট টাকা 70, ঠিক না, 70 করে। আর যদি 75 টাকা করে হয় তাহলে মিস্টার বি ইজ বাউন্ড টু গিভ গুডস এট টাকা 70। যদি মার্কেটে যেহেতু কন্ট্রাক্ট হয়ে গেছে তার মানে কি এ কি করবে, মানে মার্কেটের প্রাইস যাই হোক না কেন একে 70 টাকা করে কিনতে হবে, আর বিকে কি করতে হবে, মার্কেটের প্রাইস যাই হোক না কেন বিকে কি করতে হবে 70 টাকা করে বিক্রি করতে হবে। এটাই ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এটা আপনারা অনেকে জানেন, তাই না, এটাই ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ক্লিয়ার তো জানা ফরওয়ার্ড কন্ট্রাক্ট? এই ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্টের एग्जांपल দিলাম। হ্যাঁ এটা আমরা ডিভাইডেড করব ভাইয়া, জাস্ট আমি ফরওয়ার্ড কন্ট্রাক্টটা বললাম। ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কি, ফরওয়ার্ড কন্ট্রাক্টটা বললাম, ওটা আমরা বলবো যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট কয় ধরনের, এটা আমরা একটু করে আলোচনা করব। দেখেন তাহলে ইন এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট দেখেন ওয়ান পার্টি এগ্রিজ টু বাই, একজন পার্টি বাই করে এন্ড কাউন্টার পার্টি টু সেল এট ফিজিক্যাল অর ফিনান্সিয়াল অ্যাসেট, কাউন্টার পার্টি কি করে সেল করে a physical or financial asset is specific price on a specific date in the future. A party may enter into the contract to speculative on the future. আচ্ছা হেজিং ইনস্ট্রুমেন্ট গুলো না বলা আছে কি দুইটা পারপাসে ইউজ করা হয়, যে আমরা যে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করতেছি না এটা দুইটা পারপাসে ইউজ করা হয়। মানে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট গুলো, এটা আমি বলবো যে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয় কয়টা পারপাসে, দুইটা পারপাসে। টু পারপাসেস, হ্যাঁ দুইটা পারপাসে ইউজ করা হয়। এটা হলো হেজিং পারপাস, মানে কোম্পানি কি করতে যাচ্ছে সে তার রিস্ক মিনিমাইজ করার জন্য কি করতে পারে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারে। এখন আপনি ধরেন সে ফর एग्जांपल বাইরের কান্ট্রি থেকে লোন নিচ্ছে, এখন আপনি সামনে দেখতেছেন কি যে বাইরের কান্ট্রিতে লোনের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনাকে ইন্টারেস্ট বেশি পে করতে হবে না? এখন এই ইন্টারেস্ট রেটটা যাতে আপনাকে বেশি পে না করতে হয় বা একটা সার্টেন লেভেল পর্যন্ত পে করতে হয়, এই এটাকে যদি আমরা এই মানে সেটআপ করতে চাই তাহলে আমাকে কি করতে হয়, এই ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট গুলো আমাকে কি করতে হয় ইউজ করতে হয়। তার মানে একটা হেজিং পারপাস ইউজ হয়, একটা হলো কি স্পেকুলেটিভ পারপাস। হেজিং পারপাস একটা স্পেকুলেটিভ পারপাস, এটাই বলছে দেখেন a party may enter into the contract to be speculative on the future price of an asset, but more often a party seeks to enter into a forward contract to hedge an existing exposure. ঠিক আছে, কিন্তু মানে এইগুলি কি কি জন্য ইউজ করা হয়, হেজ করার জন্য, রিস্কটাকে মিনিমাইজ করার জন্য। দেখেন a forward contract can be used to reduce or eliminate uncertainty about the future price of an asset it plans to buy or sell at a later date. মানে দুইটা পারপাসে ইউজ হয়, ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি দুইটা পারপাসে ইউজ হয়, একটা হেজিং পারপাসে ইউজ হয়, হেজিং মানে কি টু রিডিউস রিস্ক, আর এটা বলছি স্পেকুলেটিভ পারপাসে ইউজ হয়। আমরা আসেন আগাইতে পারপাসে ইউজটা কি হবে এই জিনিসটা একটু বুঝাবেন? এটা আমরা বলবো না। হেজিং পারপাসে দেখলেন এ কি করলো 20,000 কন্ট্রাক্ট করলো না, এ কি করলো 20,000 কন্ট্রাক্ট করলো, এখন কোন কারণে যদি সুগারের প্রাইস বেড়ে যায় তাহলে এ কি করতে হবে, বেশি প্রাইসে দিতে হবে না, এবং এই থিং করতেছে কি সামনে সুগারের প্রাইস বেড়ে যাবে, এইজন্য সে কি করলো আজকে আপনার সাথে একটা কি করে ফেললো চুক্তি করে ফেললো, তার মানে সে তার রিস্কটাকে কি করে ফেললো মিনিমাইজ করে ফেললো, এটা হেজিং পারপাস। আচ্ছা এই যে এ এবং বি এর মধ্যে যে কন্ট্রাক্ট হলো, কন্ট্রাক্টের শুরু থেকে আপনাদের কি কোনো পেমেন্ট করতে হয়েছে?
কন্ট্রাক্টের শুরুতে কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না। দেখেন টিপিক্যালি স্পেকুলেটিভ পারপাসটা বুঝি নাই। আচ্ছা এটা না একটু মানে সামনের দিকে আলোচনা করি না বুঝবেন যে স্পেকুলেটিভ পারপাস কি। এটা স্পেকুলেটিভটা আমরা একটু পরে আলোচনা করব, কারণ এই একটু পরে দেখবেন যে স্পেকুলেটিভ পারপাসটা চলে আসবে। আচ্ছা typically neither party to the contract makes a payment at the beginning of a forward contract. কন্ট্রাক্টের শুরুতে কিন্তু কাউকে কি করতে হয় না, কোনো টাকা পে করতে হয় না। আচ্ছা ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কি বলছি যে আমি আর আপনি আজকে কন্ট্রাক্ট করলাম যে আমি আপনার কাছ থেকে আজ থেকে 3 মাস পরে 1000 কেজি সুগার নিব এট দ্য রেট কত 70 টাকা করে, স্পেসিফিক প্রাইস স্পেসিফিক ডেট, এবং যে রেটে আমি প্রোডাক্টটা কিনবো না, যে রেটে আমি প্রোডাক্টটা কিনবো এটাকে বলা হয় ফরওয়ার্ড প্রাইস। যে রেটে আমি কমোডিটিটা কিনবো বা যে রেটে আমি সিকিউরিটিটা পারচেজ করবো এটাকে কি বলে ফরওয়ার্ড প্রাইস বলে। if the expected future price of asset falls below the forward price, forward price তো বোঝা গেছে তাই না, তার মানে এখানে আরেকটা টার্মিনোলজি ইউজ করছে ফরওয়ার্ড প্রাইস। মানে যে প্রাইসে আমি কি করব অ্যাসেটটা কিনবো, কারণ আমি তো আপনার সাথে নেগোসিয়েশন করছি কি আজ থেকে 3 মাস পরে আমি আপনার কাছ থেকে সুগার কিনবো, তাহলে এখানে কি বলছে একটা স্পেসিফিক ডেট ইন স্পেসিফিক প্রাইস, আর যে প্রাইসে আমি সুগারটা পারচেজ করব এটাকে বলে ফরওয়ার্ড প্রাইস। এখানে দুইটা ওয়ার্ড ইউজ করা হয়, মানে দেখবেন কি যে আপনি যদি সিএফ এর ম্যানুয়াল গুলো পড়তে যান দেখবেন যে ওরা মানে বায়ারকে লং দ্বারা রিপ্রেজেন্ট করছে এবং সেলারকে শর্ট দ্বারা রিপ্রেজেন্ট করছে। The party to the forward contract who agrees to buy the financial or physical asset as a long forward position and call is the long for buyer, মানে লং, আর সেলার কে বলে কি শর্ট বা সেলার। বায়ার মানে কি যে যে কি করবে, যে আপনি কমোডিটি পারচেজ করবে সে হলো বায়ার, বা যে আপনি ডেরিভেটিভ পারচেজ করবে সে হলো বায়ার, আর সেলার হলো যে কি করবে সেল করবে তাই না, সেলার বা শর্ট। লং আর শর্ট কি বলছে দেখেন, who agrees to buy the financial or physical asset has a long or forward position and is called long, এটাকে কি বলা হয় লং বলা হয়। কে লং বায়ার না সেলার? বায়ার বায়ার। বায়ার। আর শর্ট কে বলা হয় সেলার। এসএস মিল আছে না, যেমন রাখা আরেকটা ওয়ে কি দেখেন এসএস মিল আছে কিন্তু শর্ট সেলার, সেলার কি এস শর্ট দিকে এস মিল আছে, এটা মনে রাখার সুবিধা এটা। যেমন কিছু কিছু एग्जांपल দেখবেন যে লং বা এরকম আছে। এখানে দেখবেন টাইপস অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে। ফরওয়ার্ড কন্ট্রাক্ট আবার দুই ধরনের, এটা আমাদের মেনুয়ালে নাই। ফরওয়ার্ড কন্ট্রাক্ট হলো কি দুই ধরনের, এটা বলছে ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট আর এটা বলছে ক্যাশ সেটল ফরওয়ার্ড কন্ট্রাক্ট। দেখেন ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি টাইপস অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এটা আপনি একটু লিখে নিতে পারেন। টাইপস অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট দুই ধরনের, এটা হলো ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট আর এটা হলো ক্যাশ সেটল ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ক্যাশ সেটল ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এই ক্যাশ সেটল ফরওয়ার্ড কন্ট্রাক্টের আরেক নাম হলো নন ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট। এটা হলো ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট আর এটা হলো কি ক্যাশ সেটল ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্টে কি হয় গুডসের আদান প্রদান হয়, ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্টে কি হয় গুডসের আদান প্রদান হয়, আর এই ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কি হেজিং পারপাসে ইউজ করা হয়। ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কোন পারপাসে ইউজ করা হয়, হেজিং পারপাসে ইউজ করা হয়। ক্লিয়ার কিনা? যেমন আমি যে एग्जांपलটা দিলাম, एग्जांपलটা দেখেন আপনাদের মনে আছে কিনা, আমি কি एग्जांपल দিয়েছিলাম যে এ বির সাথে কি করছে কন্ট্রাক্ট করছে যে আজ থেকে 3 মাস পরে 5 থেকে 3 মাস পরে যে সুগার নিবে কত করে 70 টাকা করে পার কেজি, ঠিক আছে। এখন সুগারের প্রাইস যাই হোক না কেন বি তাকে কি করবে, একটা নির্দিষ্ট রেটে কি করবে 70 টাকা করে দিয়ে দিবে না, এ এ কি করবে 70 টাকা করে পে করবে বি কে, আর বি কি করবে দিয়ে দিবে তাই না, বি তাকে 1000 কেজি এত রেট 70 টাকা করে দিয়ে দিবে প্রোডাক্ট। আচ্ছা আর যে ডেটে এটা আদান প্রদান হচ্ছে ওটাকে বলে সেটেলমেন্ট ডেট, যে ডেটে আপনার ফরওয়ার্ড কন্ট্রাক্ট গুলো মানে সমাপ্ত হচ্ছে, এন্ড অফ দা কন্ট্রাক্ট, এন্ড অফ দা ডেরিভেটিভ কন্ট্রাক্ট, ওটাকে বলে সেটেলমেন্ট ডেট। বুঝতে পারছেন যে ডেটে কি হচ্ছে যে কন্ট্রাক্ট গুলো সমাপ্ত হচ্ছে এটাকে কি বলতেছে সেটেলমেন্ট ডেট। আচ্ছা তাহলে ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কি পারপাসে ইউজ করা হয়, হেজিং পারপাসে। এগুলো একটু নোট ডাউন করে নিয়েন, হ্যাঁ আমি যেগুলো বলতেছি এগুলো নোট ডাউন করে নিলে কিন্তু ভালো করবে। এটা হেজিং পারপাসে ইউজ করা হয়।
লিভিং পারপাস। আর ক্যাশ সেটেল ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা নন ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট এটা হলো স্পেকুলেটিভ পারপাস ইউজ করে। নন ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি? এখানে গুডস এর আদান প্রদান হবে না। হেজিং পারপাসে কোনটা ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট? হ্যাঁ, ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট গুডস এর আদান প্রদান হচ্ছে। আর স্পেকুলেটিভ পারপাস হলো কি? নন ডেলিভারেবল। ডেলিভারেবল এটা স্পেকুলেটিভ পারপাস ইউজ, হ্যাঁ এটা আপনি একটু পরেই বুঝবেন। নন ডেলিভারি ফরওয়ার্ড কন্ট্রাক্টটাকে স্পেকুলেটিভ পারপাস ইউজ, হ্যাঁ এখানে গুডস এর আদান প্রদান হয় না। যেমন ধরেন যে আমি আপনার সাথে কন্ট্রাক্ট করছি এবং এই যে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা করছি এটা নন ডেলিভারেবল বা ক্যাশ সেটেল ফরওয়ার্ড কন্ট্রাক্ট, যে আমি আপনার কাছ থেকে 3 মাস পরে সুগার নিবে এত রেট কত 70 টাকা করে, ঠিক আছে। এখন সুগারের প্রাইস যদি বেড়ে যায়, জানেন সুগারের প্রাইস বেড়ে 75 হয়েছে, কন্ট্রাক্টটা এরকম ছিল না এ কি করছে বির সাথে কন্ট্রাক্ট করছে, এরকম ছিল তো তাই না, এ বির সাথে কন্ট্রাক্ট করছে কত করে এত রেট 70 টাকা করে, তাই না, এত রেট টাকা 70। নন ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট যদি হয় কোন প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায়, ধরুন টাকা 75 করে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বি এ কে কত কি দিবে, ওই গ্যাপটা আপনাকে পে করবে। আমি কন্ট্রাক্ট করছি কত 70, কিন্তু ওই স্পেসিফিক ডেটে প্রোডাক্টের প্রাইস মার্কেটে প্রোডাক্টের প্রাইস কত 75 করে, স্পেসিফিক 75 করে, তার মানে বি আপনাকে কত টাকা পে করবে 5 টাকা করে। বলবে টাকা 5 ইনটু 1000 না 1000 ছিল তাই না, 1000 পিস তাই না, তার মানে কত 5000। আর যদি কমে 65 করে হয়, ধরুন সে ফর एग्जांपल সুগারের প্রাইস কমে 65 হয়েছে, সেটেলমেন্ট ডেটে মানে যে ডেটে কি করাবে কন্ট্রাক্টটা সমাপ্ত হবে সেটেলমেন্ট ডেটে 65 হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে এ দিবে না, ওই ডিফারেন্সটা এ প্রদান করে, এ উইল গিভ টাকা 5। এটাকে বলা হয় ডেলিভারেবল ক্যাশুয়াল ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা নন ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট, যেখানে গুডস এর আদান প্রদান হচ্ছে না, শুধুমাত্র যে ডিফারেন্স যেটা এই ডিফারেন্সের অ্যামাউন্টটা আদান প্রদান হচ্ছে। এখানে এরকম বলাও আছে। আচ্ছা ক্লিয়ার কিনা দেখেন সবাই। আমার ভাই বুঝতে পারছেন? জি ভাই মোটামুটি। আচ্ছা আপনাদের একটা ব্রেক থাকবো, হ্যাঁ আমরা এরপরে ফিউচারটা শুরু করি, হ্যাঁ না আমাদের ব্রেক না, ঠিক আছে, ওকে ওকে। 10 মিনিট পর, হ্যাঁ।
আমরা স্টার্ট করি। হ্যাঁ, সবাই আসছেন? ওই দেখি। আচ্ছা, ফরওয়ার্ড কন্ট্রাক্ট তো ক্লিয়ার, তাই না কামাল ভাই? জি ভাই। আচ্ছা, ফিউচারটা একটু দেখি। হ্যাঁ, যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট বললাম, ফিউচার দেখি। আচ্ছা, ফিউচার বলছে কি দেখেন, ফিউচার কন্ট্রাক্ট ডিফার ফ্রম ফরওয়ার্ড কন্ট্রাক্ট। আচ্ছা, ফিউচার কন্ট্রাক্ট এই পর্যন্ত বলছে। ফিউচার কন্ট্রাক্ট, হ্যাঁ, ফিউচার কন্ট্রাক্ট কি বলছে? ফিউচার কন্ট্রাক্ট ইজ এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট দ্যাট ইজ স্ট্যান্ডার্ডাইজড এন্ড ইনচেঞ্জেড। আচ্ছা, ফিউচার হলো কি অন কাইন্ড অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট দ্যাট ইজ স্ট্যান্ডার্ডাইজড এন্ড ইনচেঞ্জেড। স্ট্যান্ডার্ডাইজড এন্ড ইনচেঞ্জেড আমরা কিন্তু আগেই পড়ে আসছি যে ফিউচারটা আপনার ট্রেডেড হচ্ছে কোথায়? স্টক এক্সচেঞ্জে, তাই না? ফিউচারটা ট্রেডেড হয় কোথায়? আমার ফিউচারটা ট্রেডেড হচ্ছে কোথায়? স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়, তাই না? তাহলে কি বলছে? ফিউচার কন্ট্রাক্ট ইজ ফরওয়ার্ড কন্ট্রাক্ট দ্যাট ইজ স্ট্যান্ডার্ডাইজ। আচ্ছা, স্ট্যান্ডার্ডাইজ বলতে বোঝাচ্ছে কি কোন একটা পার্টিকুলার কোয়ান্টিটির উপরে বেস করে ফিউচার গুলো মার্কেটে ছাড়া হয়। মানে এখানে একটা স্পেসিফিক কোয়ান্টিটির উপরে বেস করে মার্কেটে ছাড়া হয়, ঠিক আছে? সে ফর এক্সাম্পল মার্কেটে একটা ফিউচার ইস্যু করা হয়েছে 1000 সুগারের উপরে বেস করে। 1000 কেজি সুগারের উপরে বেস করে মার্কেটে কি করা হয়েছে? ফিউচার ছাড়া হয়েছে। আচ্ছা, এখন আপনার যদি রিকোয়ার্ড হয় 1100 কেজি সুগার, তার মানে কি ফিউচার দ্বারা কি আপনি আপনার রিস্ক মিনিমাইজ করতে পারবেন? মিনিমাইজ করতে পারবেন না, তাই না? আর যে মিনিমাইজ করতে পারবেন না। আচ্ছা, তাহলে কি বলছে? যে ফিউচার কন্ট্রাক্ট ইজ এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট দ্যাট ইজ স্ট্যান্ডার্ডাইজড এন্ড এক্সচেঞ্জেড। আর আগে যেটা পড়ে আসলাম না, ফরওয়ার্ড যেটা না, ফরওয়ার্ড হলো টেইলর মেড কন্ট্রাক্ট। ফরওয়ার্ডটাকে বলা হয় কি টেইলর মেড কন্ট্রাক্ট। আচ্ছা, তার মানে পার্থক্য কিন্তু আমরা একটা অলরেডি পেয়ে গেছি। ফিউচার হলো স্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্ট আর ফরওয়ার্ড হলো কি টেইলর মেড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড ইজ এ টেইলর মেড কন্ট্রাক্ট। মানে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করতে পারবো? কন্ট্রাক্ট করতে পারবো। আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেমন এ কি করলো, বির সাথে যেমন কন্ট্রাক্ট করলো না, আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করতে পারবো? কন্ট্রাক্ট করতে পারবো। এই যেমন বির সাথে কন্ট্রাক্ট করলো, তার মানে কি বলছে? ফরওয়ার্ড ইজ এ টেইলর মেড কন্ট্রাক্ট। ক্লিয়ার এটা? আচ্ছা, আচ্ছা, ফিউচার এরপরে দেখেন, বুঝা গেছে তাই না? আচ্ছা, ফিউচার কন্ট্রাক্ট আর সিমিলার টু ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইন দ্যাট বোথ। আচ্ছা, তাহলে কি বলছে? ফিউচার কন্ট্রাক্ট ইজ এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট দ্যাট ইজ স্ট্যান্ডার্ডাইজড এক্সচেঞ্জেড, না? The primary ways in which forward and future contract differ that future are traded in an active secondary market subject to greater regulation backed by clearing house. স্টক এক্সচেঞ্জে যেগুলো ট্রেডেড হয় এগুলোর ক্ষেত্রে কি যে আপনার রেগুলেশনটা হাই থাকে, backed by clearing house। এটা ক্লিয়ারিং হাউসে যারা ব্যাক থাকে and require a daily cash settlement of gain and loss। আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে কি এটা আমরা একটু পরে পাবো যে এখানে ডেইলি গেইন বা লস হয়, গেইন বা লস সেটেলমেন্ট হয়। আচ্ছা, এখন দেখেন কি বলছে? ফিউচার কন্ট্রাক্ট আর সিমিলার টু ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইন দ্যাট বোথ। ফিউচার কন্ট্রাক্টটা কি সিমিলার কন্ট্রাক্ট ফরওয়ার্ডের মতো, ক্যান বি এইদার ডেলিভারেবল এন্ড ক্যাশ সেটল। আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি দুই ধরনের পড়ে আসছি না? টাইপস অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এটা ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট আর এটা হলো কি নন ডেলিভারেবল ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা ক্যাশ সেটল ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফিউচারটাও কিন্তু দুই ধরনের, কিন্তু আমার বই মানে আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে আছে কি যে ফিউচারের ক্ষেত্রে কি হয় না, গুডসের কোনো অ্যাকচুয়াল ডেলিভারি হয় না, মানে এরকম বলা আছে। মানে তার মানে মানে পুরোপুরি মানে পুরো ইনফরমেশন দেয়া নাই। এখানে বলতেছে যে ফিউচার টু টাইপস, এটা ডেলিভারেবল ফিউচার কন্ট্রাক্ট আর ক্যাশ সেটল ফিউচার কন্ট্রাক্ট। ডেলিভারেবল ফিউচার কন্ট্রাক্ট মানে বুঝতেছি যেখানে কি হবে গুডসের আদান প্রদান হবে, আর ক্যাশ সেটল ফিউচার কন্ট্রাক্টে কি হবে না, সেখানে কোনো কি হবে না, গুডসের আদান প্রদান হবে না। স্পেকুলেশন পারপাস। হ্যাঁ, স্পেকুলেটিভ পারপাসে যেটা ইউজ করছে। তার মানে মিনওয়ালে দেখছেন, মিনওয়ালে জাস্ট লিখে রাখছে কি যে ফিউচার কন্ট্রাক্টের ক্ষেত্রে কি হয় না, গুডসের কোনো অ্যাকচুয়াল ডেলিভারি হয় না। এবং এখানে এসে পুরো দেখি যে না, গুডসের তো অ্যাকচুয়াল ডেলিভারি হয়। আর কোম্পানিগুলো নরমালি কি করে, এই যে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টগুলো হিজিং পারপাসে ইউজ করে। ম্যাক্সিমাম কোম্পানিগুলো নরমালি হিজিং পারপাসে কিন্তু ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টগুলো বেশি ইউজ হয়। এখন যদি গুডসে অ্যাকচুয়াল ডেলিভারি না হয় তাহলে কিভাবে হেজ করবে?
have contract price set to each side of the contract have a value of 0 at the commencement of the contract. আচ্ছা এখানে বলছে কি যে কন্ট্রাক্টের ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট হলো কি 0, ঠিক আছে, ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট হলো কি 0 এট দ্য ইনিশিয়াল স্টেজে কি মানে কন্ট্রাক্টের ভ্যালু কি থাকে নীল। আচ্ছা হেজ অ্যাকাউন্টিং নিয়ে কোথায় আলোচনা করা আছে বলতে পারবেন আপনারা? হেজ অ্যাকাউন্টিং নিয়ে ফরওয়ার্ড কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ফর কিভাবে করব, ফিউচারের ক্ষেত্রে অ্যাকাউন্ট ফর কিভাবে করব, অপশনের ক্ষেত্রে অ্যাকাউন্ট ফর কিভাবে করব, এগুলো নিয়ে কোথায় আলোচনা করা আছে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে? আইএফআরএস 9 না, আইএফআরএস 9 এ আলোচনা করা আছে এই ইস্যুগুলো মাইন্ডে রাখেন, আইএফআরএস 9 এ বলা আছে। আচ্ছা এখন বলছে যে ফিউচার কন্ট্রাক্ট ডিফার ফ্রম ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইন দ্য ফলোইং ওয়ে। ফিউচার কন্ট্রাক্টটা কি করে? ফরওয়ার্ড কন্ট্রাক্ট থেকে ডিফার করে। কোন ক্ষেত্রে দেখেন, ফিউচার কন্ট্রাক্ট ট্রেড অন অর্গানাইজড এক্সচেঞ্জ, ফিউচার গুলো ট্রেড হয় কি অর্গানাইজড এক্সচেঞ্জ, আর ফরওয়ার্ডটা ট্রেড হয় কি অ্যাক্টিভ মার্কেট। দেখেন ফরওয়ার্ডস আর প্রাইভেট কন্ট্রাক্ট, যেমন এ বির সাথে কন্ট্রাক্ট করলো, মিস্টার এ কি করলো মিস্টার বির সাথে কন্ট্রাক্ট করলো, বা আমি আপনার সাথে একটা কন্ট্রাক্ট করলাম, ঠিক আছে। তার মানে এন্ড টিপিক্যালি ডু নট ট্রেড, এগুলো কি হয় না, কেনা বেচা হয় না। এক্সচেঞ্জে যেগুলো ট্রেডেড হয় না এগুলো শেয়ারের মতো কেনা বেচা হয়। এক্সচেঞ্জে যেগুলো ট্রেডেড হচ্ছে এগুলো কিন্তু শেয়ারের মতো কি হচ্ছে, কেনা বেচা হচ্ছে। আচ্ছা ফিউচার কন্ট্রাক্ট স্ট্যান্ডার্ডাইজড, এটা অলরেডি বলে ফেলছি। আর ফরওয়ার্ড হলো কি কাস্টমাইজড কন্ট্রাক্ট। স্ট্যান্ডার্ডাইজড কেন? কারণ একটা নির্দিষ্ট কোয়ান্টিটির উপরে বেস করে কি করা হয়, মার্কেটে ফিউচার ইস্যু করা হয়। ফর এক্সাম্পল আমি বলছি যে 1000 কেজি সুগারের উপরে বেস করে মার্কেটে ফিউচার ইস্যু করা হয়েছে। নরমালি যে ভ্যালুয়েবল গুডস আছে না, ভ্যালুয়েবল গুডস এর উপরে বেস করে ফিউচার গুলো মার্কেটে ইস্যু করা হয়। ভ্যালুয়েবল গুডস এর উপরে, যেমন গোল্ড হতে পারে, গোল্ডের উপরে বেস করে মার্কেটে ফিউচার ইস্যু করা হয়, এগুলো ভ্যালুয়েবল গুডস। আচ্ছা দেখেন এরপরে পয়েন্টে বলছি এ ক্লিয়ারিং হাউস ইজ দ্য কাউন্টার পার্টি। ক্লিয়ারিং ইজ এ কাউন্টার পার্টি টু অল ফিউচার কন্ট্রাক্ট। আচ্ছা এখানে হলো কি যে আপনি কোনো গুডস কিনতে যাচ্ছেন বা আপনি দেখেন ক্লিয়ারিং ইজ দ্য কাউন্টার পার্টি। তার মানে কেনা বেচা কার সাথে হবে, কাউন্টার পার্টির সাথে। কেনা বেচা কার সাথে হবে, কাউন্টার পার্টির সাথে। ধর মিস্টার এ ও কি করতে যাচ্ছে, বিক্রি করতে যাচ্ছে সেলস গুডস। হ্যাঁ মিস্টার এ কি করতে যাচ্ছে, গুডস বিক্রি করতে যাচ্ছে, ঠিক আছে। তার মানে ও কন্ট্যাক্ট করবে কার সাথে, কাউন্টার পার্টির সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা তার মানে মিস্টার এ যদি গুডস বিক্রি করে, মিস্টার এ হলো সেলার, আর কাউন্টার পার্টি কি হবে, বায়ার। তাহলে কাউন্টার পার্টি কি, বায়ার। আচ্ছা আবার মিস্টার বি গুডস বাই করতে যাচ্ছে, বাই করবে, বাই মিস্টার বি উইল বাই গুড। মিস্টার বি কি করবে, গুড বাই করবে, উইল বাই। মিস্টার বি কি করতে চায়, গুড বাই করতে চায়, গুডস গুলো বাই করতে চায়। তাহলে এখানে কাউন্টার পার্টি কে, মিস্টার বি হলো বায়ার, তাহলে সেল করবে কে, কাউন্টার পার্টি। এখানে কাউন্টার পার্টি বায়ার এন্ড সেলার হিসেবে কাজ করবে, বায়ার এন্ড সেলার হিসেবে কাজ করবে। ক্লিয়ার কিনা? এক্সচেঞ্জের ক্ষেত্রে হলো কি কাউন্টার পার্টি আপনি বায়ার এন্ড সেলার হিসেবে কাজ করতে হবে। এক্সচেঞ্জের ডেরিভেটিভের ক্ষেত্রে বুঝতে পারছেন, এক্সচেঞ্জের ডেরিভেটিভের ক্ষেত্রে কি কাউন্টার পার্টি কি করবে, বায়ার এবং সেলার হিসেবে কাজ করবে। দেখেন কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আচ্ছা কিন্তু ফরওয়ার্ডের ক্ষেত্রে কি বায়ারের কাউন্টার পার্টি কে, সেলার, সেলারের কাউন্টার পার্টি কে, বায়ার। এটাই বলছে। The clearing house is the counterparty to all future contracts. Forward are contracts with the originating counterparty and therefore have counterparty risk. ঠিক আছে? কারণ যেমন কি যে আমি যার সাথে ফরওয়ার্ড কন্ট্রাক্ট করছি ও যদি অব্লিগেশন ফুলফিল না করে, তার মানে এখানে একটা রিস্ক কাজ করতেছে না,
এখানে তো ডিসকাস করতেছি কিন্তু অব্লিগেশন যদি ফুলফিল না করে। আর আপনি এখানে কন্ট্রাক্ট করতেছেন কার সাথে? কাউন্টার পার্টির সাথে। কাউন্টার পার্টি না, সরি, কাউন্টার পার্টি বলতে ক্লিয়ারিং হাউস। হ্যাঁ, ক্লিয়ারিং হাউস হলো কাউন্টার পার্টি, এটা আমি ভুলেছি। ক্লিয়ারিং হাউস, হ্যাঁ, এটা আমরা ব্র্যাকেটে লিখে নিই। ক্লিয়ারিং হাউস হলো কি? কাউন্টার পার্টি হিসেবে কাজ করতেছে ক্লিয়ারিং হাউস। আপনি কন্ট্রাক্ট করতেছেন ক্লিয়ারিং হাউসের সাথে না, যে কিনা কাউন্টার পার্টি হিসেবে কাজ করতেছে ক্লিয়ারিং হাউস, ঠিক আছে? তার মানে আপনি কন্ট্রাক্ট করতেছেন ক্লিয়ারিং হাউস, তার মানে ক্লিয়ারিং হাউস এটা কি করবে? আপনার অব্লিগেশনটা কি করবে? পারফর্ম করবে। ক্লিয়ার? এই জন্য বলছে কি দেয়ার ইজ নো ক্রেডিট, মানে there is no credit risk in stock traded exchange traded derivative. Exchange traded derivative এর ক্ষেত্রে কি থাকে না? কোনো ক্রেডিট রিস্ক থাকে না, কারণ কাউন্টার পার্টি সে কি করবে? সে তার অব্লিগেশন ফুলফিল করবে। এটা বলে দিয়ে দেন, গভর্নমেন্ট রেগুলেটস ফিউচার মার্কেট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইউজুয়ালি নট রেগুলেটেড এন্ড ডু নট ট্রেড ইন অর্গানাইজড মার্কেট। এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ গুলো রেগুলেট করে কি? গভর্নমেন্ট না, গভর্নমেন্ট রেগুলেট করে। আচ্ছা, এটা তো ক্লিয়ার, তাই না? তার মানে ফরওয়ার্ডের ক্ষেত্রে ক্লিয়ারিং হাউস কি করবে? কাজ করবে কাউন্টার পার্টি হিসেবে। যদি মিস্টার এ যদি বাই করতে চায়, মিস্টার এ যদি গুডস বাই করতে চায়, তাহলে এখানে সে কন্টাক্ট করবে কার সাথে? ক্লিয়ারিং হাউসের সাথে। তাহলে ক্লিয়ারিং হাউস এখানে কি হিসেবে কাজ করবে? সেলার হিসেবে। আর ও যদি সেল করতে চায়, আচ্ছা মিস্টার ই বলছে যদি সেল করতে চায় তাহলে ও কার সাথে কন্টাক্ট করবে? ক্লিয়ারিং হাউসের সাথে, তাই না? আচ্ছা, এটা বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখেন বলছে a major difference between forward and future is future contract have standardized contract item for each commodity of financial asset. Listed future contracts specify the quantity, specify the quality and quantity of asset. মানে ফিউচারের ক্ষেত্রে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি, মানে কোন কোয়ালিটির অ্যাসেট এর উপর বেস করে আপনি ইউজ করা হবে এবং কি পরিমাণ, এটা কি করা থাকে? মেনশন করা থাকে। রিকোয়ার্ড আন্ডার দ্য কন্ট্রাক্ট এন্ড ডেলিভারি প্রসিডিউর ফর ডেলিভারেবল কন্ট্রাক্ট। এবং ডেলিভারি প্রসিডিউর কি হবে? এটা ডেলিভারেবল কন্ট্রাক্টে কি করা থাকে? মেনশন করা থাকে। আচ্ছা, এক্সচেঞ্জ সেটস দ্য মিনিমাম প্রাইস ফ্লাকচুয়েশন ফর দ্য টিক সাইজ। এক্সচেঞ্জ কি করে? মিনিমাম প্রাইস ফ্লাকচুয়েশনটা কি করে? ঠিক করে। ডেইলি প্রাইস মুভমেন্ট লিমিট, ডেইলি প্রাইস মুভমেন্ট লিমিট, সেটেলমেন্ট ডেট এন্ড দ্য ট্রেডিং টাইমস, এই জিনিসগুলো কি করে? এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ গুলো সেটআপ করে। এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ গুলো এই জিনিসগুলো কি করে? সেটআপ করে। আনমিউট আছে এমনিতে। মিউট করো। আনমিউট আছে, তোমাকে মিউট। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো দেখেন আমরা আলোচনা করছি। সেটেলমেন্ট প্রাইস কি? এটা অ্যানালগাস টু দ্য ক্লোজিং প্রাইস অফ দ্য স্টক। আচ্ছা, এখানে সেটেলমেন্ট প্রাইস বলতে বোঝাচ্ছে ডেইলি সেটেলমেন্ট। সেটেলমেন্ট প্রাইস বলতে বোঝাচ্ছে কি? ডেইলি সেটেলমেন্ট। দেখেন, the settlement price is analogous to the closing price for a stock, but is not simply the price of the final date of the day. It is actually the final date now. It is an average of the price of the traders during the last period of period, called the closing period, which is set by the exchange. This is specification of settlement price reduces the opportunity of traders to manipulate the settlement price. Settlement price is used to calculate the daily gain বা loss.
এই সেটেলমেন্ট প্রাইসটা ইউজ করা হয় টু ক্যালকুলেট দ্য ডেইলি গেইন বা লস এট দ্য এন্ড অফ দ্য ইচ ট্রেডিং ডে, মানে প্রত্যেকটা ট্রেডিং ডে থেকে ডেইলি গেইন বা লস ক্যালকুলেশন করা হয়। আচ্ছা এটার আগে সেটেলমেন্ট প্রাইসের আগে আমরা একটা জিনিস পড়ে নিই, দেখেন আচ্ছা ফিউচারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনাকে রাখতে হয়, ক্লিয়ারিং হাউসের ক্ষেত্রে জমা দিতে হয়। আপনি যখন কন্ট্রাক্ট করছেন না, তাহলে এই কন্ট্রাক্টের জন্য কি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কি করতে হয়, জমা দিতে হয়। আচ্ছা এখানে দুইটা ওয়ার্ড ইউজ করা আছে, একটা হলো ইনিশিয়াল মার্জিন, একটা হলো মেইনটেনেন্স মার্জিন। এটা হলো ইনিশিয়াল মার্জিন, এটা হলো কি মেইনটেনেন্স মার্জিন। আচ্ছা এইটা দেখেন, এই যে বোল্ডটা আমরা খেয়াল করি ইনিশিয়াল মার্জিন, এটা খেয়াল করে ইনিশিয়াল মার্জিন ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট মাস্ট বি ডিপোজিটেড ইন দ্য ফিউচার অ্যাকাউন্ট বিফোর এ ট্রেড মে বি মেড। বিফোর এ ট্রেড মে বি মেড, ফিউচার গুলো কি হচ্ছে, প্রতিনিয়ত কেনা বেচা হচ্ছে না, প্রতিনিয়ত মার্কেটে কি হচ্ছে, ট্রেডেড হচ্ছে। এই জন্য কি হবে যে আপনার ফিউচারটা যদি মার্কেটে ট্রেডেড হতে হয়, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কি করতে হবে, ক্লিয়ারিং হাউসের কাছে জমা রাখতে হবে। ইনিশিয়াল মার্জিন পার কন্ট্রাক্ট ইজ রিলেটিভলি লো, ইনিশিয়াল মার্জিন পার কন্ট্রাক্টটা কি কম, এন্ড ইকুয়ালস অ্যাবাউট 1 ডেজ ম্যাক্সিমাম প্রাইস ফ্লাকচুয়েশন, মানে একদিনে যে পরিমাণ প্রাইস ফ্লাকচুয়েশন হচ্ছে এটা ইকুয়াল হতে পারে অন দ্য টোটাল বিল অফ দ্য অ্যাসেট কভারড বাই দ্য কন্ট্রাক্ট। এটা বুঝতে পারছেন, টোটাল বিল অফ দ্য অ্যাসেট কভারড বাই দ্য কন্ট্রাক্ট, টোটাল বিল অফ দ্য অ্যাসেট কভারড বাই দ্য কন্ট্রাক্ট। ধরেন আমি 1000 কেজি সুগার উপর বেস করে কি করছি, মার্কেটে ফিউচার ইস্যু করছি, তার মানে টোটাল বিল অফ দ্য কন্ট্রাক্ট কত, 70 টাকা করে যদি হয় 70,000 70,000, এটা টোটাল বিল অফ দ্য কন্ট্রাক্ট, তাই না, বিল অফ দ্য কন্ট্রাক্ট 70,000, ঠিক আছে, এটাই বলছে। আচ্ছা এখানে কি বলতেছে দেখেন, আমরা যদি খেয়াল করি দেখেন, there is a difference from the, আচ্ছা initial margin per contract is relatively low, প্রত্যেক কন্ট্রাক্টে রিলেটিভলি লো and equals about 1 days maximum price fluctuation, মানে একদিনে কি পরিমাণ প্রাইস ফ্লাকচুয়েশন হচ্ছে এটার পরে on total bill of the assets covered by the contract। say for example 10 ধরুন যে একদিনে 10% প্রাইস ফ্লাকচুয়েশন হচ্ছে, 10% প্রাইস, তার মানে কত টাকা রাখতে হবে ইনিশিয়াল মার্জিন হিসেবে, 7,000 টাকা আমাকে রাখতে হবে, বুঝতে পারছেন। তার মানে ফিউচারের ক্ষেত্রে কি, যে আপনি যদি ফিউচার কন্ট্রাক্ট করেন তাহলে আপনাকে একটা ইনিশিয়াল মার্জিন হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রাখতে হবে, কার কাছে রাখতে হবে, এটা ক্লিয়ারিং হাউসের কাছে রাখতে হবে। আচ্ছা তাহলে এটা আমরা তো বুঝলাম, ইনিশিয়াল মার্জিনটা বুঝলাম, তাই না। আচ্ছা এরপর মেইনটেনেন্স মার্জিন, মেইনটেনেন্স মার্জিন। আচ্ছা আপনি তো কি করবেন খেয়াল করেন, এখানে হলো কি নোশনাল ভ্যালু যদি এটা কনসিডার করি, যে আমরা ওই एग्जांपलটা দিয়ে পড়ে যাই, যে আমার ফিউচার কন্ট্রাক্টের ভ্যালু কত 70,000, তাই না, 70,000, আমি ইনিশিয়ালি মার্জিন রাখলাম কত টাকা, 7,000 আমি ইনিশিয়াল মার্জিন রাখলাম। এখন এই ফিউচার কন্ট্রাক্টের প্রাইস কি হচ্ছে, প্রতিনিয়ত এই কন্ট্রাক্টের প্রাইস কি কমতেছে বাড়তেছে না, কমতেছে বাড়তেছে, মানে বাড়ে কমে, এটাকে জি বলেন। এটাকে আচ্ছা 7,000 টাকা কিন্তু শুধু বায়ার রাখবে না, যে ধরনের ফিউচার কন্ট্রাক্ট করবে সে না, বায়ার সেলার বোথকে রাখতে হবে, কার কাছে রাখতে হবে, যারা দেখি হাই দেখি বায়ার সেলার বোথ কার কাছে রাখতে হবে, এটা ক্লিয়ারিং হাউসের কাছে এই অ্যামাউন্টটা রাখতে হবে, ঠিক আছে। এখন ক্লিয়ারিং হাউস তো জাস্ট একটা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করবে, ঠিক আছে, সেই দুইজনের পক্ষে কি করবে, এই অ্যাকাউন্টটা মেইনটেইন করবে, ইনিশিয়াল মার্জিন মিস্টার এর পক্ষে এই 7,000 টাকা, মিস্টার বির পক্ষে কি 7,000 টাকা জমা আছে। আচ্ছা এখন কোন কারণে ধরেন যে ফার্স্ট ডে তে ট্রেড হচ্ছে এরকম, সুগারের প্রাইস বেড়ে গেছে 10% বেড়ে গেছে, 10% বেড়ে সুগারের প্রাইস দাঁড়াইলো কত 77,000 না, 77,000 বেড়ে গেছে। দেখেন সুগারের প্রাইস বেড়ে কত হয়েছে 77,000 টাকা, ঠিক আছে।
আচ্ছা দেখেন বায়ার যখন কন্ট্যাক্ট করছিল তার মানে কন্ট্যাক্ট করছিল কি যে সে 1000 কেজি সুগার কিনবে কত টাকা দিয়ে 70000 টাকা দিয়ে 1000 কেজি এবং সেলার কি বলছে যে আমি তোমার কাছে 1000 কেজি সুগার বিক্রি করব কত টাকায় 70000 টাকায় এরকমই তো ছিল ফিউচার কন্ট্রাক্ট ডেলিভারি হলে ডেলিভারি হলে যদি প্রাইসটা যদি থাকে ডেলিভারি হলে এখন দেখেন সুগারের প্রাইস বেড়ে গেছে সুগারের প্রাইস বাড়লে কার লাভ বাইরের লাভ না আরেলা সেলারের লস হ্যাঁ সেলারের লস ঠিক আছে এবং দুই পক্ষে কিন্তু 7000 করে অ্যাড আছে তাহলে বাইরের অ্যাকাউন্টে কি হবে আরো 7000 টাকা যোগ হবে মানে আমরা যেটাকে জিরো সাম গেম বলি আর কি হ্যাঁ জিরো সাম গেম বলে বাইরের অ্যাকাউন্টে আরো 7000 টাকা যোগ হবে সেলারের অ্যাকাউন্টে কত ছিল 7000 টাকা ছিল আমি এখানে ডিফারেন্সটা অনেক বেশি বলছি এত মানে বাড়ে কমে না মানে কম বাড়ে কমে তাহলে ওর অ্যাকাউন্ট থেকে কি হবে 7000 টাকা মাইনাস হবে সেলারের অ্যাকাউন্ট থেকে 7000 টাকা মাইনাস হবে আচ্ছা ক্লিয়ার কিনা দেখেন বুঝা যাচ্ছে কিনা মানে যদি বাড়ে কমে তাহলে একজনের অ্যাকাউন্টে কি হবে যোগ হবে আর একজনের অ্যাকাউন্টে কি হবে মাইনাস হবে আচ্ছা এখানে দেখেন তার মানে দেখেন সেলারের অ্যাকাউন্টে কি কোনো টাকা আছে সেলারের অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা নাই কিন্তু ফিউচারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট মেইনটেইন করতে হয় যেটাকে বলে মেইনটেনেন্স মার্জিন মানে সেলার এই ইনিশিয়াল মার্জিনের চেয়ে যদি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কমে যায় কারণ যে কোনো কারণে যদি বিলো 3000 টাকা হয় তাহলে তখন কি করবে বা 3000 টাকার কাছাকাছি যাবে তখন কি করবে ক্লিয়ারিং হাউস কল দিবে পার্টিকে কল দিবে যে তুমি কি করো ডিপোজিট করো তুমি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করো যে অ্যামাউন্টটা তোমাকে রাখতে হবে আদারওয়াইজ এই কন্ট্রাক্টটা কি করতে পারবে না তুমি পারফর্ম করতে পারবে না আদারওয়াইজ তুমি এই কন্ট্রাক্টটা কি করতে পারবে না সম্পাদন করতে পারবে না এটাকে বলে মেইনটেনেন্স মার্জিন এটা হলো ইনিশিয়াল মার্জিন যেটা আমাকে ইনিশিয়ালি রাখতে হবে এবং ওদের কাছ থেকে ক্লিয়ারিং হাউসের কাছ থেকে একটা অ্যামাউন্ট ফিক্স আপ করা থাকে এটা তো ইনিশিয়ালি দিতে হবে যে একটা নির্দিষ্ট লেভেল ধরেন যে প্রোডাক্টের প্রাইস বাড়তেছে কমতেছে না যেটা আমি 10% বলছি এত বাড়ে না ইনিশিয়ালি যখন যে আস্তে আস্তে বাড়ে যে 2% 1% এইভাবে বাড়ে আমি তো একবারে 10% বলে বলছি মানে একটা নির্দিষ্ট লেভেল বলে দিবে যে এর নিচে আসলে পারে তোমাকে এই পরিমাণ টাকা আবার পরিশোধ করতে হবে এবং যদি পরিশোধ না করে তাহলে ও যে ফিউচার কন্ট্রাক্টে তাহলে ওর পার্টির এক্সিস্টেন্স আর থাকবে না আচ্ছা তাইলে যেটা হলো ইনিশিয়াল মার্জিন হয় বায়ারের ক্ষেত্রে আর মেইনটেনেন্স মার্জিনটা হয় সেলারের ক্ষেত্রে না বোথ ইনিশিয়াল মার্জিন কিন্তু বোথ পার্টির ক্ষেত্রে আছে ও আচ্ছা বায়ারের ক্ষেত্রে রাখবে না সেলারের ক্ষেত্রেও রাখবে এবং দুইজনের ক্ষেত্রে ইকুয়াল অ্যামাউন্ট ইনিশিয়াল মার্জিনটা দুইজনের ক্ষেত্রে একটা ইকুয়াল অ্যামাউন্ট ওই যে ওয়ান ডেজ মানে প্রাইস ফ্লাকচুয়েশনের উপরে মুভমেন্টের উপরে বেস করে ক্লিয়ারিং হাউসই আপনাকে সেট করে দিবে যে তোমরা যে এই কন্ট্রাক্ট করতে যাচ্ছ এই কন্ট্রাক্টের জন্য তোমাকে ইনিশিয়াল মার্জিন এই পরিমাণ টাকা রাখতে হবে আচ্ছা আর মেইনটেনেন্স মার্জিনটা তাও দুজনের জন্যই মেইনটেনেন্স মার্জিনটা বোথ কারণ প্রাইস যদি বেড়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কি বাইরের জন্য ভালো ও তাহলে মেইনটেনেন্স মার্জিনটা বেসিক্যালি লাগে সেলারের জন্য মেইনটেনেন্স মার্জিনটা লাগে কার জন্য বোধ বলছি না বোধ বলছি তো আপু ইনিশিয়াল মার্জিন এবং মেইনটেনেন্স মার্জিন দুইজনেরই জন্যই লাগে আচ্ছা সেটা ঠিক আছে ইনিশিয়াল মার্জিন হলো কি আপনাকে ইনিশিয়ালি দিতে হচ্ছে এটা এমন নির্দিষ্ট পরিমাণ এমন কি ইনিশিয়ালি কি করতে হচ্ছে ঠিক আছে দিতে হচ্ছে আর মেইনটেনেন্স মার্জিনটা কি যদি গেইন বা লস ধরেন যে এই প্রোডাক্টের প্রাইস এখন কমে যাচ্ছে প্রোডাক্টের প্রাইস যদি ফল করে তাহলে লস কার বাইরের না কমতে কমতে যদি ওর একটা নির্দিষ্ট লেভেল থাকে এই মেইনটেনেন্স মার্জিনটা ফিক্স আপ করে দিবে এটা মেইনটেনেন্স মার্জিনটা ফিক্স আপ করে দিবে 3000 ফিক্স আপ করে দিবে এবং কমতে কমতে যদি এই 3000 এর বিলো চলে আসে তখন ক্লিয়ারিং হাউস আপনাকে কল দিবে যে তুমি এই পরিমাণ টাকা জমা দাও পরিমাণ টাকা জমা দাও এখানে কি বলছে আমরা তো ইনিশিয়াল মার্জিন বুঝলাম যেটা আমাকে ইনিশিয়ালি দিতে হবে আর মেইনটেনেন্স মার্জিন ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ মার্জিন দ্যাট মাস্ট বি মেইনটেইনড ইন এ ফিউচার অ্যাকাউন্ট এই পরিমাণ অ্যামাউন্ট কি থাকতে হবে ফিউচার অ্যাকাউন্টে থাকতে হবে দ্যাট মাস্ট বি মেইনটেইনড ইন এ ফিউচার অ্যাকাউন্ট the margin balance in the account falls below the maintenance margin through daily settlement of gain and losses through daily settlement of gain and losses এর কারণে যদি এটা falls below from changes in future price additional fund must be deposited
এডিশনাল ফান্ড আমাকে কি করতে হবে? ডিপোজিট করতে হবে টু ব্রিং দ্য মার্জিন ব্যালেন্স ব্যাক আপ টু দ্য ইনিশিয়াল মার্জিন অ্যামাউন্ট। ইনিশিয়াল মার্জিন অ্যামাউন্টে কি করার জন্য? রাখার জন্য। দিস ইজ ডিফারেন্ট ফ্রম মেইনটেনেন্স মার্জিন ইন অ্যান ইকুইটি অ্যাকাউন্ট। আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, ওরা এখানে বলতেছে কি যে ইনিশিয়াল মার্জিনটাকে রাখার জন্য যদি ধরেন যে কমে যায়, সেক্ষেত্রে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কি করতে হবে? ডিপোজিট করতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে? মেনি ফিউচার কন্ট্রাক্ট হ্যাভ প্রাইস লিমিট। কিছু ফিউচার কন্ট্রাক্ট প্রাইস লিমিট হুইচ আর এক্সচেঞ্জ ইম্পোজ লিমিটস অন হাউ ইজ ডে সেটেলমেন্ট প্রাইস ক্যান বি চেঞ্জ ফ্রম দ্য প্রিভিয়াস ডে সেটেলমেন্ট প্রাইস। The price limit set up. Exchange members are prohibited from executing trade at prices outside this limit. আচ্ছা, এটা একটু কঠিন, এটা একটু বাদ দেন, কারণ আমরা ইনিশিয়াল মার্জিন বললাম, কি বললাম, আর সেটেলমেন্ট ডেট বললাম। এই তো কমপ্লেক্স এর মধ্যে যাবে না। আচ্ছা, সোয়াপ এন্ড অপশন, এগুলো বেসিক জিনিসগুলো দেখি। আমরা শুধু বেসিকটা পড়ি, যে ইনিশিয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন করলাম, আর কি সেটেলমেন্ট ডেট। সেটেলমেন্ট ডেট কি বলছে? যে ফিউচারের ক্ষেত্রে ডেইলি সেটেলমেন্ট হয়। সেটেলমেন্ট ডেট বলছে যে ফিউচারের ক্ষেত্রে কি হয়? ডেইলি সেটেলমেন্ট হয়। আচ্ছা, আর দুইটা আছে, দুইটা হলো, একটা বলছে কি সোয়াপ এন্ড অপশন। অপশন কিন্তু, আচ্ছা অপশনটাই আলোচনা, অপশন অলরেডি আমি আলোচনা করছি, তাই না? অপশন আমি অলরেডি আলোচনা করছি। অপশন হলো কি কন্টিনজেন্ট ক্লেম। অপশনের ক্ষেত্রে আমাকে কি দেয়? রাইট দেয়, বাট নট গিভস অব্লিগেশন। অপশনের ক্ষেত্রে আমাকে কি দিচ্ছে? রাইট দিচ্ছে। আচ্ছা, অপশনের ক্ষেত্রে আমি যে মূল্যে গুডস বাই করতে পারবো বা যে মূল্যে গুডস সেল করতে পারবো, এটাকে বলে স্ট্রাইক প্রাইস বা এক্সারসাইজ প্রাইস। দেখেন এখানে বলে দিচ্ছি, অপশন গিভস ইস ওনার দ্য রাইট বাট নট দ্য অব্লিগেশন। অপশনটি কি করে? ওনাকে রাইট দেয় কিন্তু অব্লিগেশন দেয় না। টু either buy or sell an underlying asset at a given price. To either buy মানে কি? কল অপশন। বাই মানে কল অপশন, আর সেল মানে কি? পুট অপশন। আর সেল মানে কি? পুট অপশন, তাই না? পুট অপশন। আচ্ছা, while an option buyer can choose whether to exercise the option. অপশন বায়ার কি করতে পারে? চুজ করতে পারে যে অপশন এক্সারসাইজ করবে না। Seller is obligated to perform its buyer exercise the option. এই কথার অর্থ হলো কি যে অপশন হোল্ডার যদি অপশন এক্সারসাইজ করে, সেক্ষেত্রে কি অপশন রাইটার কিন্তু এখানে কি bound to perform the option. Bound to perform the option. The owner of a call option has right to purchase the underlying asset at a specific price for a specific time. মানে কল অপশন মানে কি? রাইট টু বাই। তার মানে তার একটা রাইট আছে কি যে আন্ডারলাইং অ্যাসেটটা পারচেজ করার, তাই না? একটা স্পেসিফিক প্রাইস। আচ্ছা, the owner of a put option has the right to sell the underlying asset at a specific price for a specific time period. ওনার আবার পুট অপশনের রাইট আছে কি? ওনার আবার পুট অপশনের রাইট আছে যে কি আন্ডারলাইং অ্যাসেট বিক্রি করা। আচ্ছা, লং কল বলতে এই টার্মগুলো যেগুলো দেখেন এখানে যে জিনিসটা ইউজ করা, লং কল মানে কি? লং মানে কি? বায়ার। লং মানে তো আমরা পড়ে আসছি। লং কল মানে কি? বায়ার যদি কোনো কল অপশন পারচেজ করে। লং কল বলতে বায়ার যদি কল অপশন পারচেজ না, বায়ার আবার কল অপশন এটা রাইট টু বাই এন আন্ডারলাইং অ্যাসেট। কল অপশন পারচেজ করা মানে কি? বায়ারের রাইট আছে না? শর্ট কল মানে কি? সেলার। সেলার বলতে কি? অপশন রাইটার। আচ্ছা আচ্ছা, শর্ট মানে কি? সেলার না? সেলার মানে কি? অপশন রাইটার। লং মানে কি? বায়ার। বায়ার কি করছে? যদি কল অপশন পারচেজ করে তার মানে কি? তার একটা রাইট আছে। আচ্ছা, দেখেন এখানে বলছে there are four possible option position, মানে চার ধরনের অপশন পজিশন ক্রিয়েট করতে পারে। The writer of a call option has the obligation to sell the underlying asset. মানে কল অপশন হোল্ডার যদি কি অপশন এক্সারসাইজ করে, তাহলে রাইটারে কি হবে? অপশন রাইটারে কি হবে? অব্লিগেশন হবে না? অব্লিগেশন ক্রিয়েট হবে কিন্তু শর্ট কল। ঠিক আছে, শর্ট কল বলতে বোঝাচ্ছে রাইটার যদি কল অপশন ইস্যু করে এবং অপশন রাইটার যদি কি করে, অপশন হোল্ডার যদি অপশন এক্সারসাইজ করে, তাহলে সেই ক্ষেত্রে কি যে অপশন রাইটার কিন্তু সে তার পারফরম্যান্সটা কি করবে? সম্পাদন করবে। কারণ এরকম যে সুগারের উপরে বেস করে মিস্টার একটা অপশন বেস করে 1000 কেজি সুগারের উপরে বেস করে মিস্টার কি করছে? অপশন ইস্যু
করছে এই অপশনটা, তাহলে মিস্টার হলো কি অপশন রাইটার, মিস্টার হলো অপশন রাইটার। এখন খেয়াল করেন এই অপশনের এক্সারসাইজ প্রাইস দিচ্ছে 70 টাকা করে, মানে এ বলছে যে মার্কেটের প্রাইস যাই হোক না কেন তুমি আমাকে 70 টাকা করে দিবে, মানে যদি অপশন এক্সারসাইজ করো তাহলে তুমি 70 টাকা করে তোমাকে পে করতে হবে, আর না করলে তো কোনো কিছু পে করতে হবে না। এখন মার্কেটের প্রাইস 75 করে হয়েছে, মার্কেটের প্রাইস 70 টাকা 75 টাকা করেছে, তার মানে অপশন হোল্ডার কি করবে, অপশন এক্সারসাইজ করবে। 75 করে যদি অপশন হোল্ডার কি করবে, অপশন এক্সারসাইজ করবে। অপশন হোল্ডার যদি অপশন এক্সারসাইজ করে সে কিন্তু অপশন রাইটার কি, অপশন হোল্ডার কি গুডসটা ডেলিভার দিতে বাধ্য না, গুডসটা ডেলিভার দিতে বাধ্য। এখন অপশন রাইটারের কাছে গুডস যদি না থাকে তাহলে সে কি করবে, মানে অপশন ইস্যু করার ক্ষেত্রে যে আন্ডারলাইং আছে থাকতে হবে নট নেসেসারি, সে কি করতে পারে মার্কেট থেকে কিনেও আপনাকে দিতে পারে, মানে অপশন রাইটারের ক্ষেত্রে যে আন্ডারলাইং আছে থাকতে হবে অপশন ইস্যু করতে হলে এটা নট নেসেসারি, কারণ সে কি করতে পারে মার্কেট থেকে গুডস কিনেও কি করতে পারে আপনাকে দিতে পারে। আচ্ছা লং পুট বলতে কি, লং মানে কি বায়ার, যদি পুট অপশন পারচেজ করে পুট অপশন কিনে বলে, বায়ার যখন পুট অপশন নেয় তখন তো লং পুট। হ্যাঁ লং পুট, বায়ার মানে লং পুট, আর শর্ট পুট মানে কি সেলার যখন পুট অপশন নিচ্ছে সেলার পুট, শর্ট পুট সেলারের পুট, আর রাইটার সেলার বলতে রাইটার, অপশনের ক্ষেত্রে সেলার বলতে রাইটার। রাইটার কি করতে পারে কল অপশন ইস্যু করতে পারে, পুট অপশন ইস্যু করতে পারে, তাই না? রাইটার কি করতে পারে কল অপশন ইস্যু করতে পারে, পুট অপশনও ইস্যু করতে পারে। আচ্ছা এই যে অপশন রাইটার যে আপনাকে এই অ্যাডভান্টেজটা দিচ্ছে যে মার্কেট প্রাইস যদি বেশি হয় তাহলে তুমি আমার কাছ থেকে অপশন এক্সারসাইজ করে তুমি আমার কাছ থেকে গুডস পারচেজ করতে পারো, আর মার্কেট প্রাইস যদি কম হয় তুমি মার্কেট থেকে কিনতে পারো। তাহলে অপশন রাইটারের লাভটা কি, ও আপনাকে এই অ্যাডভান্টেজ দেওয়ার জন্য ও আপনার কাছে ইনিশিয়াল একটা কস্ট চার্জ করে, খরচ চার্জ করে, এক্সপেন্স চার্জ করে, এটাকে বলে অপশন প্রিমিয়াম। পাইছেন অপশন প্রিমিয়াম, এটা অপশন প্রিমিয়াম। তো অপশনের আবার ধরন আছে, যেমন এখানে দেখেন আমেরিকান অপশন, ইউরোপিয়ান অপশন, আমেরিকান অপশন, ইউরোপিয়ান অপশন, এই ধরনগুলো কি বেসড অন ম্যাচুরিটি, বেসড অন এক্সারসাইজের উপরে বেস করে করা হয়েছে। আমেরিকান স্টাইল অপশন বলতে কি যে ধরেন একটা অপশনে যদি ম্যাচুরিটি পিরিয়ড 3 মান্থ থাকে তাহলে ম্যাচুরিটি পিরিয়ডে যে কোনো দিন আমি অপশন এক্সারসাইজ করতে পারবো, আমেরিকান স্টাইল অপশন। আর যদি ইউরোপিয়ান স্টাইল অপশন হয় তাহলে আপনার একটি স্পেসিফিক ডেট বলে দেয়। ইউরোপিয়ান স্টাইল অপশনের ক্ষেত্রে কি আপনাকে একটি স্পেসিফিক ডেট বলে দিবে যে তুমি অমুক ডেটে আমার কাছ থেকে 70 টাকা করে কেজি সুগার নিতে পারো। বোঝা যাচ্ছে কিনা কামাল ভাই, বোঝা যাচ্ছে? জি ভাইয়া, না বুঝা গেলে কিন্তু কোশ্চেন করি না। শিওর। আমেরিকান স্টাইল অপশন ক্ষেত্রে বলছে কি যে আমি যে কোনো দিন কি করতে পারবো অপশন এক্সারসাইজ করতে হবে, আমেরিকান স্টাইল অপশন। এটা শেষ, থিওরিটিক্যাল আলোচনা শেষ। অপশন ইজ এক্সারসাইজ ইন ইন্ডিয়া। যে কোনো দিন আমি কি করতে পারবো অপশনটা এক্সারসাইজ করতে পারবো, এটা হলো আমেরিকান স্টাইল অপশন। অপশন ইজ এক্সারসাইজ ইন ইন্ডিয়া, যে কোনো দিন আমি কি করতে পারবো অপশন এক্সারসাইজ করতে পারবো, এটা হলো আমেরিকান স্টাইল অপশন। আর ইউরোপিয়ান স্টাইল অপশন হলো কি যে আমার ওইখানে একটা স্পেসিফিক ডেট বলা থাকে, ওই ডেটে আমাকে কি করতে হবে অপশনটা এক্সারসাইজ করতে হবে, না সেটেলমেন্ট ডেটে কি করতে পারবে। ইউরোপিয়ান স্টাইল অপশনের ক্ষেত্রে বলছে যে স্পেসিফিক ডেট মেনশন করা থাকে। mention a specific date. Specification মানে একটা স্পেসিফিক ডেট মেনশন করা হয়, বুঝতে পারছেন? স্পেসিফিক ডেট মানে স্পেসিফিক ডেট ওই ডেটে আমি কি করতে পারবো অপশন এক্সারসাইজ করতে পারবো। আরটা আছে বারমুডিয়ান স্টাইল অপশন, এখানে এক্সারসাইজ ডেট বারমুডিয়া না, এখানে কয়েকটা এক্সারসাইজ ডেট থাকে, মানে হয়তো বা 4টা 5টা আপনি ম্যাচুরিটি পিরিয়ড। আচ্ছা এটা একটা খেয়াল রাখেন যে মার্কেটে যে ডেরিভেটিভ গুলো আছে না, ম্যাক্সিমাম ডেরিভেটিভ ম্যাচুরিটি পিরিয়ড হলো 3 মাস,
3 মান্থ মানে অলরেডি যে ডেরিভেটিভ গুলো আছে ডেরিভেটিভ গুলো ট্রেড হচ্ছে এই ডেরিভেটিভ গুলো ম্যাক্সিমাম ডেরিভেটিভ ম্যাচুরিটি পিরিয়ড কত 3 মান্থ মানে 3 মাসের পরে কি যে ওই ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকে না মানে আপনাকে মার্কেটে আবার কি করতে হয় নতুন আরেকটা ডেরিভেটিভ ইস্যু করতে হয় 3 মাস এই ডেরিভেটিভ অলরেডি আমরা আলোচনা করছি এখানে মোটামুটি দেখবেন যে আলোচনা করা আছে এই ডেরিভেটিভ আর এটা হলো সোয়াপ আচ্ছা সোয়াপ আচ্ছা সোয়াপটা কি ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতোই সোয়াপটা কি ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতো কিন্তু ফরওয়ার্ড কন্ট্রাক্টের ক্ষেত্রে কি যে আপনার মানে সেটেলমেন্ট হচ্ছে কি একটা ডেটে না একটা স্পেসিফিক ডেটে মানে ট্রানজাকশনটা একটা স্পেসিফিক ডেটে তাই দেখ আর সোয়াপটা হলো সিরিজ অফ পেমেন্ট আচ্ছা সোয়াপস আর এগ্রিমেন্ট টু এক্সচেঞ্জ আ সিরিজ অফ পেমেন্ট অন periodic settlement dates over a certain period of time quarterly payments over 2 years আচ্ছা at each settlement date the two payments are netted so that only one payment is made প্রত্যেকটা সেটেলমেন্ট ডেটে কি করা হয় net off করা হয় so that the only net payment is made the party with the greater liability makes a payment to the other party greater liability যার কাছে সে কি করে অ্যামাউন্টটা পে করে the length of the swap is termed the tenure of the swap মানে duration of the swap contract বা swap agreement এর কি বলে tenure of the swap বলে and the contract ends on the termination date contract end হবে কি termination date দেখেন এখানে বলছে swaps are similar to forward in several way মানে swap এর সাথে forward এর মিল কি swaps typically require no payment by either party at the initiation মানে কন্ট্রাক্টে কি করতে হয় না কোনো পেমেন্ট দিতে হয় না swaps are custom instrument এটা কিন্তু custom instrument ঠিক আছে swaps are not traded in any organized secondary market ফরওয়ার্ডটা কি হয় না organized secondary market হয় না swaps are largely unregulated default list is an important aspect of the contract so the default list are high most participants in the swap market are large institutions individual really swap market participant there are swap facilities who bring together parties which need to be for the opposite sides of the swap. There are also dealer, large bank or broking firm who act as principal in trades, but as they do not do in the forward contract.